আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডিএমসি স্কলার আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। এবং আজকে আমরা ফিজিক্সের একটা অধ্যায় সলভ করব, পর্যাবৃত্ত গতি। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং মোটামুটি ছোটোখাটো। সো আশা করি আমাদের খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে এবং আমরা চেষ্টা করব যে তোমাদের একই সাথে থিওরিটাও যতটুকু রিভিশন করানো যায়। এবং মেডিকেল পরীক্ষার জন্য আমাদের আসলে যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেই প্রশ্নগুলো বেছে বেছে সলভ করবো। তোমরা যারা জয়েন করেছো একটু জানাও যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা বা বোর্ড দেখা যাচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারবো। ওকে, একটু গ্রুপগুলাই দিয়ে দিন। মারিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, ওকে, আমরা একটু সময় নিই, সবাই আসতে থাকুক। ওকে, আমরা আসলে আমার বেসিক্যালি ইচ্ছা ছিল যে সবগুলো চ্যাপ্টারের মোটামুটি অনুশীলনী সলভের কিছু ভিডিও, মানে সবগুলো চ্যাপ্টার মোটামুটি গুছায় দেওয়ার। এর আগে একটা চ্যাপ্টার হচ্ছে চলতরিতের, ওটা একটা রেকর্ড ভিডিও আপলোড করছিলাম, কিন্তু পরবর্তীতে আসলে ব্যস্ততা বেড়ে যাওয়ায় সবগুলো অধ্যায় এভাবে আর কমপ্লিট করা হয়নি। বাট আজকে দেখে একটা হোক, কালকেও আর একটা ক্লাস আছে এবং কালকের ক্লাসটাতে কিন্তু তোমাদের শর্টের বাইরের বেশ কিছু চ্যাপ্টার আছে। পদার্থের গাঠনিক ধর্ম প্রায় অর্ধেকটাই কিন্তু আমাদের শর্ট সিলেবাসে নাই। সো ওই পার্টটাও যাতে একবার পড়া হয়ে যায়, বুঝছো? এভরিথিং ইজ ওকে। অঞ্জনা সরকার, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ মির্জা ভাই। আচ্ছা, আমরা ডিরেক্ট অনুশীলনীতে চলে যাব এবং তার অনুশীলনীর প্রয়োজনে আমাদের যতটুকু থিওরি দরকার হবে আমরা ততটুকু পড়বো। আগে থেকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে মেডিকেলে কখনোই চিত্র রিলেটেড গ্রাফ কিংবা বড় বড় ম্যাথ আসে না। ওকে, খুব সহজ সহজ এমসিকিউ আসে এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে যে ফিজিক্সে তোমাকে সবসময় 20-এ 20 পাইতেই হবে। তুমি যে মেডিকেলে চান্স পাইতে চাও, ফিজিক্সে 20-এ 20 ইজ এ মাস্ট, কারণ এই 20 তোমার হাতে আছে। ইসাক স্যার, তপন স্যার পড়লেই মোটামুটি এই 20 মার্ক কভার করা যায়। সো এই মার্কের মধ্যে যখনই তুমি ঘাটতি রাখবা, যখনই তোমার অন্যদের সাথে একটা পার্থক্য তৈরি হয়ে যাবে, তখনই কিন্তু তুমি পিছিয়ে যাবা, বুঝছো? সো জীবন যুদ্ধে পিছানো যাবে না, ফিজিক্সে আমাদের ফুল মার্ক চাই। ওকে, সো আমাদের প্রথম প্রশ্ন, সরল ছন্দিত স্পন্দন কেমন? এটা নিয়ে বলার আগে আমরা একটু বেসিক কথাবার্তা বলে আসি। আসো, ওকে, আসো, বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। দেখো, তাহলে প্রথমে আমাদের এই অধ্যায়ের যে নাম, পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি আসলে কাকে বলে তোমরা জানো? যে পর্যাবৃত্ত গতি বলতে বোঝায়, মনে করো যে ধরো একটা সিম্পল গতি যেটা একটু পরপর সেম জায়গায় আসে। ধরো আমি যদি বলি যে মনে করো ঘড়ির কাঁটার গতি, তোমরা দেখছো যে ঘড়ির কাঁটা কি হয়, সবসময় এদিক থেকে এদিক বরাবর যায় এবং একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু এই জিনিসটা রিপিট হতে থাকে। এটা হচ্ছে কি আমাদের পর্যাবৃত্ত গতি, বুঝছো? তাহলে পর্যাবৃত্ত গতির শর্ত হচ্ছে যে নির্দিষ্ট সময় পরপর এবং একই দিক থেকে যেতে হবে, তখন আমরা তাকে বলবো পর্যাবৃত্ত গতি, বুঝছো? কিন্তু স্পন্দন গতি কি? স্পন্দন গতিটা কিন্তু একটু আলাদা। স্পন্দন গতিতে কিন্তু এভাবে সংজ্ঞাটা দেয়া যে সেটা কিছু সময় একদিকে যাবে এবং বাকি সময়টা তার বিপরীত দিকে আসবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্পন্দন গতি। কি গতি বলো? স্পন্দন গতি। তাহলে পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতি কিন্তু সেম না। ধরো এটা যদি একটা পুরা সেট হয়, তাহলে স্পন্দন গতি হচ্ছে তার মধ্যে একটা অংশ এবং এই পুরা জিনিসটা হচ্ছে আসলে পর্যাবৃত্ত গতি, বুঝছো? তার মানে আসলে কি, যে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না। তাহলে স্পন্দনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে অর্ধেক সময় এদিকে যাবে, বাকি অর্ধেক সময় এদিকে আসবে, তখন আমরা তাকে বলবো স্পন্দন গতি। এবং যেটা এই অধ্যায়ের নাম, সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন, এই জিনিসটা কিন্তু একটু আলাদা। সরল ছন্দিত স্পন্দন কেন বলা হয়? কারণ কি, মনে করো এখানে ধরো পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কিন্তু এটা ফিক্সড না যে গতিপথটাকে তোমার গোলাকারী হতে হবে বা বৃত্তাকারী হতে হবে, এটা কিন্তু ফিক্সড না। ধরো এই জিনিসটা যদি একটা চারকোনা ঘর হতো, ওই সেম ভাবে যদি এটা রোটেট করতো, তখন কিন্তু এটা পর্যাবৃত্ত গতি থাকতো, গতিপথের উপরে কিন্তু নির্ভর করে না। কিন্তু আমরা যখন এই গোলটাকে চিপ দিব, মানে মনে করো দুই পাশ থেকে আমি চাপ দিছি, দুই পাশ থেকে চাপ দিলে কি হবে, এটা অনেকটা এরকম একটা সরল রেখার মতো হয়ে যাবে, ঠিক কিনা? তো তখনও কিন্তু এই পর্যাবৃত্ত গতিটাই থাকবে, কিন্তু তখন কি হবে, ধরো এই গোলে যখন এপাশ থেকে এপাশে যাচ্ছিল, সেম ভাবে যখন এখানেও একবার এপাশ থেকে এপাশে ঘুরে আসবে,
এপাশ থেকে এপাশে ঘুরে আসবে, তখন তোমার মনে হবে কি যে অর্ধেকটা সময় হয়তো এইদিকে যাচ্ছে, বাকি অর্ধেকটা সময় হয়তো এইদিকে আসছে। বুঝছো? তাহলে এটাই কিন্তু আমাদের আসলে সরল ছন্দিত স্পন্দন, যেখানে আমরা আসলে গতিপথটাকে একটা সরল রেখার মতো চিন্তা করি। তাহলে আমরা দুইটা তিনটা কথা একটু শিখে ফেললাম, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন। তাহলে তিনটা জিনিসের প্রথমে একটু কনসেপ্টটা চেষ্টা করবা ক্লিয়ার রাখার। শুরুতে যেটুকু বলার একটু বললাম। তো এখানে একটা বেসিক জিনিস সবসময় খেয়াল রাখবা যে এখানে সবসময় স্মরণের দিকটা হয়, ত্বরণ হয় সবসময় স্মরণের সমানুপাতিক। কি হয় বলো? ত্বরণ স্মরণের সমানুপাতিক। সবাই একটু কমেন্ট করো, ত্বরণ স্মরণের সমানুপাতিক। কিন্তু একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে যে আমাদের দিকটা হয় বিপরীতমুখী। দিকটা কেমন হয় বলো? বিপরীতমুখী। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা বেসিক কথাগুলো জানতে পারলাম। তাহলে তোমাকে যদি আমি একটা সত্য মিথ্যা জিজ্ঞেস করি, ধরো পরীক্ষায় দিল যে পর্যাবৃত্ত গতির গতিপথ সবসময় বৃত্তাকার হওয়া আবশ্যক, কথাটা কি সত্যি নাকি মিথ্যা? বলো দেখি, কথাটা কি সত্যি নাকি মিথ্যা? এবং কি বললাম যে আমাদের ত্বরণের সাথে স্মরণের দিকটা বিপরীতমুখী। অবশ্যই সমানুপাতিক, কিন্তু দিকটা হচ্ছে বিপরীতমুখী। বোঝা গেল? ওকে, আমার কাছে কমেন্ট আসছে না, একটু অপেক্ষা করি। ত্বরণ স্মরণের সমানুপাতিক, কিন্তু দিকটা হচ্ছে কেমন? বিপরীতমুখী। হ্যাঁ, সত্য মিথ্যাটা কি তোমরা লিখতেছো? ওকে, আসো আমরা একবারে অনুশীলনীতে চলে যাই। দেখি আমাদের প্রথম প্রশ্ন যেটা, খেয়াল করো যে সরল ছন্দিত স্পন্দন। তাহলে সরল ছন্দিত স্পন্দন যখনই বলবে তখনই কিন্তু তোমার মাথায় আসবে সরল মানে কি, সেটা একটা সরল রেখা। এজন্যই বলা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। সরল মানে কি, যে সেটা একটা সরল রেখা, তার গতিপথ কেমন? সরল রেখা। তাহলে সরল ছন্দিত স্পন্দনের গতিপথ কেমন? সরল রেখা। মনে থাকবে। এবং পর্যাবৃত্ত গতির কোনো ফিক্সড গতিপথ নেই, এটা যে কোনো জায়গায় হতে পারে। শুধুমাত্র দুইটা শর্ত, নির্দিষ্ট সময় পরপর যেতে হবে এবং একই দিক থেকে যেতে হবে। তোমার ঘড়ি কি এরকম হয় যে একবার ক্লকওয়াইজ গেল আরেকবার উল্টা যায়? এরকম তো হয় না, হয় না তো, সবসময় একই দিক থেকে যাইতে হবে, তখন তাকে আমরা বলতে পারবো পর্যাবৃত্ত গতি। আসো, অনেক কিছু বলে ফেলছি। তাহলে সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশনের কি কি বৈশিষ্ট্য আছে? প্রথমটা ঠিক আছে যে বস্তুর গতি একটা পর্যাবৃত্ত গতি, এটা আমরা জানি অবশ্যই, কারণ পর্যাবৃত্ত গতির মধ্যেই তো এগুলা। স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন, সবাই তো আসলে পর্যাবৃত্ত গতির মধ্যেই, তাই না বলো? আচ্ছা, এরপরে দেখো ত্বরণ স্মরণের অভিমুখী। হ্যাঁ, এই কথাটা কি সত্যি? বলো দেখি। এটা তো একটু আগে আমরা শিখে আসলাম যে ত্বরণ হচ্ছে স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে এই কথাটা তো ভুল, তাহলে 2 নাম্বারটা ভুল, এবং 3 নাম্বারটা হচ্ছে স্মরণের সমানুপাতিক, এটা ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 3। বোঝা গেল? ওকে ভাই, অনুশীলনী সলভ ক্লাস নেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে, এটা তো তুমি বাসায় বসে অ্যান্সার দেখে এমনি দাগা নিতে পারবা। উদ্দেশ্য হচ্ছে এই যে কথাগুলো বলা হয়, এই যে তোমার অ্যান্সারের সাথে একটু এক্সপ্লানেশনগুলো দেওয়া হয়, এই জিনিসগুলো পরীক্ষার হলে তোমার মনে পড়বে, বা এই জিনিসগুলো তোমাকে সাহায্য করবে যাতে তুমি আরো ভালো অ্যাকিউরেসি নিয়ে আসতে পারো এই জিনিসগুলোতে। কারণ ফিজিক্সে, বারবার বলি, ফিজিক্সে স্কোর করা সব থেকে সহজ এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমার মার্ক মিস হয়ে গেলে ওই যে বললাম ক্যারিয়ার শেষ। আচ্ছা, এরপরে দেখো আমাদের একটা প্রশ্ন করেছে যে একটা বস্তু বিস্তারের মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, বিস্তারকে আমরা প্রকাশ করি এ দিয়ে, ঠিক? সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন করেছে, সাম্যাবস্থা থেকে কত দূরে গতিশক্তি এবং স্থিতিশক্তি সমান হবে? ওকে, সো এটা অনেক ক্যালকুলেশন করে করা যায়, যেহেতু আমি তোমাদের শুধু এমসিকিউ পড়াতে আসছি, সো আমরা একটা শর্টকাট দিয়ে করবো। শর্টকাট হচ্ছে এরকম, a/√2। তার মানে আমরা যদি বিস্তারকে √2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এমন একটা দূরত্ব পাবো যেখানে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। বুঝতে পারছো? ওকে, দেখি তোমরা একটু কমেন্ট করো তো, গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে? কমেন্ট করো তো, গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে? আমার তো কোনো কমেন্টই আসছে না। ও, স্মরণ অভিমুখী মানে কি? আচ্ছা, এটা বলবো আমি, হ্যাঁ বলবো, সমস্যা নেই। ওকে, তাহলে আসো দেখো, এখানে বিস্তারের মান দেওয়া আছে কত? 4/√2। অনেকে বলতে পারো ভাইয়া এই ভাগ তো পারি না, 2√2 এখান থেকে কিভাবে আসলো? দেখো, আমি কি 4 কে লিখতে পারি 2 × 2 এবং নিচে লিখলাম √2?
ঠিক। এবার দেখো একটা 2কে আমি কিন্তু এভাবে চাইলে লিখতে পারি √2 ইন্টু √2, পারি লিখতে, বলো? অবশ্যই পারি। তাহলে দেখো আমার উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে √2 ইন্টু √2 ইন্টু একটা 2 এবং ডিভাইডেড বাই √2। তাহলে এই দুটো যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কি থাকে দেখো, উপরে 2√2। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 2√2 সেন্টিমিটার। তাহলে যদি তোমার এরকম প্রশ্ন জিজ্ঞেস করে কখনো যে একটা নির্দিষ্ট বিস্তার দেওয়া আছে, বিস্তারটার মান দেওয়া থাকতে পারে অথবা এ বলে দিতে পারে যে বিস্তার হচ্ছে এ, জিজ্ঞেস করলো যে কখন গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে কত দূরত্বে, তখন তুমি বলবা দূরত্বের মান হচ্ছে a ডিভাইডেড বাই √2। পারা যাবে? a ডিভাইডেড বাই √2। ওকে, আসো, ঠিক আছে, আমরা আসো এবার নিচের দিকে যাই। দেখো, আচ্ছা, এখানে আমাদের সরল সঞ্চিত গতিপথে গতিপথ নিয়ে একটা প্রশ্ন আছে এবং আমরা চেষ্টা করব এই জিনিসটা একটু ভালো মতো পড়ার। কেমন? সবাই একটু মনোযোগ দাও, খেয়াল করো। মনে করো আমি একটা পেন্ডুলাম আঁকলাম, এটা হচ্ছে আমার পেন্ডুলাম, এখানে যে বব ঝোলানো দেখতে পাচ্ছ, কেমন একটা পেন্ডুলাম, সে এদিকে ঘুরছে আবার এদিকে ঘুরছে, বোঝা যাচ্ছে? আসো আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে আমাদের এই পজিশনগুলোর নাম কি। দেখো মাঝখানে যে অবস্থাটা এটাকে বলে সাম্যাবস্থান, সাম্যাবস্থান, এবং দুই পাশের দুই জায়গাটাকে বলে হচ্ছে বিস্তার। এটা একটা বিস্তার, এ পাশেও কি বিস্তার। ওকে, আচ্ছা, তোমরা কি কমেন্ট করেছো গতিশক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে? আচ্ছা, আসো তাহলে কোন পজিশনে কি হয় এটুকু একটু আমরা বোঝার চেষ্টা করি। তো দেখো, খেয়াল করো, সবসময় মনে রাখবা, ধরো পেন্ডুলামটা তো ঘুরতেছে, ভালো কথা, এখন পেন্ডুলামটা তো এদিকে যাবে আবার এদিকে যাবে, তাই না? তো এদিকে গিয়ে কিন্তু সে থেমে গেছে, তার যদি আরো বেগ থাকতো তাহলে কিন্তু সে আরো উপরে যাইতো, যাচ্ছে কি? যাচ্ছে না তো, এখানে গিয়ে তার বেগ শেষ হয়ে গেছে, সে আবার পেছনের দিকে চলে আসছে, ঠিক কিনা? ঠিক তো? ঠিক না? ঠিক। তাহলে আমরা মনে রাখবো যে বিস্তারের পজিশনে বেগ হবে 0 এবং এটাই হচ্ছে আমাদের বেগের সর্বনিম্ন মান। তাহলে বেগ হবে কত? 0। কিন্তু সাম্যাবস্থানে সে কিন্তু খুব দ্রুত, দেখো এই যে থেমে গেল, ধাম করে আবার এই পাশে চলে আসলো, তাহলে এখানে বেগের মান হবে সর্বোচ্চ, এখানে বেগের মান হবে সর্বোচ্চ। ওকে ভাইয়া, এই বিস্তারেও যা হবে এই বিস্তারেও সেম, বুঝছো? এখানে আমাদের বেগের মানটা হচ্ছে 0। এবার খেয়াল করো, সরণের কথা বলি। সরণ আমরা হিসাব করি সবসময় সাম্যাবস্থান থেকে, কারণ বিস্তার মানে কি? এটুকু হচ্ছে সর্বোচ্চ সরণ। বিস্তার মানে কি? এটুকু হচ্ছে সর্বোচ্চ সরণ। তাহলে আমাদের সরণ শুরু হয় কোন জায়গা থেকে? সাম্যাবস্থান থেকে। সাম্যাবস্থান থেকে সরণ শুরু হয় বা আমরা ক্যালকুলেশন করা শুরু করি, তাই অবশ্যই সাম্যাবস্থানের সরণ হবে 0। সরণ হবে কি বলো? 0। এবং এখানে সরণের মান হচ্ছে সর্বোচ্চ, এ মানে কি? সর্বোচ্চ। তাহলে পাশেও সরণ সর্বোচ্চ এবং এই বিস্তারেও কিন্তু সরণের মান হচ্ছে সর্বোচ্চ। ওকে, তাহলে বেগ পড়ে ফেললাম, সরণ পড়ে ফেললাম, আরো দুটো জিনিস আমরা পড়বো। দেখো আরেকটা লাগবে, সেটা হচ্ছে ত্বরণ। হ্যাঁ, ত্বরণ। সো ত্বরণের আইডিয়াটা একটু ইন্টারেস্টিং, আমার খুব ভালো লাগে। সো আমি একটু বেসিকটা বলি। বেসিকটা হচ্ছে কি, চিন্তা করে দেখো যে এখানে বেগের মান সর্বনিম্ন, অথচ দেখবা বইয়ে লেখা যেখানে ত্বরণের মানটা সর্বোচ্চ বা ম্যাক্সিমাম, আবার এখানে বেগ লেখা সর্বোচ্চ, কিন্তু এখানে ত্বরণের মান সর্বনিম্ন। চিন্তা করতে পারো কেমন একটা কথা হয়ে গেল, তাই না? বলো। কেমন একটা কথা হয়ে গেল না, যে বেগের মান সর্বনিম্ন অথচ ত্বরণ সর্বোচ্চ। এই জিনিসটা আমার ওই সময় আমি যখন কলেজে পড়ালেখা করতাম তখন আমার কাছে খুবই কনফিউজিং মনে হতো, বুঝছো? সো আমি আসলে জিনিসগুলো বলি যে কিভাবে কি। দেখো, ত্বরণের বেসিক ডেফিনেশন যেটা, ত্বরণ বলতে আসলে কি বোঝায়? ত্বরণ বলতে কি বোঝায় জানো? ত্বরণ মানে হচ্ছে আসলে বেগের পরিবর্তন। কি বলছি বলো? বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন তার মানে কি? দেখো এখানে গিয়ে সে কিন্তু একদম স্থির হয়ে গেছে, তার মানে তার বেগ 0। এরপরে সে অল্প একটু বেগ হোক, যতটুকুই বেগ হোক, কিছুটা বেগ নিয়ে তো সে এদিকে বরাবর আসা শুরু করছে, তার মানে তার বেগের পরিবর্তন হয়েছে এখানে, ঠিক কিনা? যে একদম 0 থেকে কিছুটা বেগ লাভ করে সে এদিক বরাবর আসা শুরু করছে, তখন তার বেগের পরিবর্তন হয়েছে না? হয়েছে কিনা? বেগের পরিবর্তন হওয়ায় এখানে বলা হয় ত্বরণের মান সর্বোচ্চ। কিন্তু দেখো যখন এই মিডিল পয়েন্টে থাকে তখন আসলে তার এই জায়গায়ও যে বেগ, এই জায়গায়ও সেই বেগ, বেগের খুব একটা চেঞ্জ হয় না, বেগের খুব একটা পরিবর্তন হয় না, যার জন্য বলা হয় এখানে ত্বরণের মান সর্বনিম্ন। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে দেখো আমরা 3টা কথা বললাম, সেটা হচ্ছে যে সাম্যাবস্থানে বেগের মান হবে সর্বোচ্চ, সরণ হবে 0, ত্বরণও হবে সর্বনিম্ন।
কিন্তু বিস্তারে বেগ হবে 0, সরণ হবে সর্বোচ্চ, ত্বরণ হবে সর্বোচ্চ। ওকে, আচ্ছা আরেকটা একটু বলি, গতিশক্তি এবং বিভব শক্তি। দেখো বিস্তার যেহেতু এই পয়েন্টটা, বিস্তারের বিন্দুতে পুরাটুকি হবে হচ্ছে বিভব শক্তি। কেমন? তাহলে এই পয়েন্টটা মনে রাখবা যে বিস্তারে বিভব শক্তি সর্বোচ্চ, বিস্তারে বিভব শক্তি সর্বোচ্চ এবং সাম্যাবস্থায় গতিশক্তি সর্বোচ্চ। যেই পয়েন্টে বিভব শক্তি সর্বোচ্চ সেখানে অবশ্যই গতিশক্তি 0 হবে, তাই না বলো? তাহলে এই জায়গা থেকে আমি এখন তোমাদের 5টা প্রশ্ন করব, তোমরা সবাই সুন্দর করে অ্যান্সার দিবা, দ্রুত কমেন্ট করবে, আমরা এই পয়েন্ট থেকে খুব তাড়াতাড়ি চলে যেতে চাই। ঠিক আছে, তাহলে দেখো সবার জন্য আরেকবার একটু ছোট করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো আমরা 3টা পয়েন্ট নিয়ে শিখছি। তাহলে একটু সবাই আমাকে কমেন্ট করো যে বেগ সর্বোচ্চ হবে কোন বিন্দুতে? বেগ সর্বোচ্চ হবে কোন বিন্দুতে, সাম্যাবস্থায় নাকি বিস্তারে? বেগ সর্বোচ্চ হবে কোথায় বলো দেখি? আরেকবার বলবো? আমাদের তো আসলে অনেক পড়া, আগে এইটুকু দেখো, না বুঝলে তখন আবার বলবো, অসুবিধা নেই। তাহলে বেগ সর্বোচ্চ কোথায়? ঢেকে রাখলাম বোর্ড, কেউ দেখতে পাবো না। দ্রুত, আমার কাছে মনে হয় কমেন্ট অনেক লেটে আসে, বুঝছো কি অবস্থা, আমি কারো নামও পড়তে পারছি না। সাম্যাবস্থায়, সাম্যাবস্থায়, থ্যাংক ইউ অর্পিতা, রোজা, নেহা, ইভা, বিথি, সরি এটা হচ্ছে বৈশাখী। যাই হোক, তাহলে বেগের মান সর্বোচ্চ হচ্ছে সাম্যাবস্থানে, এবং ত্বরণের মান সর্বোচ্চ কোথায়? লিখো সবাই, ত্বরণের মান সর্বোচ্চ কোথায়? ত্বরণের মান সর্বোচ্চ কোথায়? ওকে, আসো একটা এমসিকিউ বলার জন্য এত কিছু ব্যাখ্যা দিলাম। শুনো, শুরুতে কিছু থিওরি পড়ে ফেললে এরপরে হচ্ছে গিয়ে আর প্যারা হবে না। তো আমি আজকে তোমাদের বইয়ের পাশে এই যেগুলো লিখে দিচ্ছি টুকটাক জিনিসপত্র, এগুলো সবাই একটু বোর্ডে লিখে, সরি বইয়ে লিখে সবাই একটু গ্রুপে পোস্ট করে দিও। হ্যাঁ, যারটা আমার মানে যে যে পোস্ট করবা তাদের সাথে আমার দেখা হলে ইনশাল্লাহ আইসক্রিম খাবো। গরমকাল তো চকলেটের অফার দিতে পারছি না, তোমরা অবশ্যই দেখা হলে বলবা যে ভাইয়া একটা আইসক্রিম পাওনা ছিল, আমি অবশ্যই দিয়ে দিব। কেমন? ঠিক আছে, আসো পরের প্রশ্ন দেখো, যে সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্যবিন্দুতে, মধ্যবিন্দু মানে কোন পয়েন্টটা? সাম্যাবস্থান। মধ্যবিন্দু মানে কি? সাম্যাবস্থান। সাম্যাবস্থানে আমরা কি শিখলাম? বেগ সর্বোচ্চ এবং সরণ কেমন? সর্বনিম্ন। সরণ কেমন বলো? সর্বনিম্ন, কারণ এখান থেকে আমাদের সরণটা আমরা ক্যালকুলেশন করা শুরু করি, এবং বিস্তারে হচ্ছে আমাদের সরণের মানটা সর্বোচ্চ। বুঝতে পারছো? ওকে, আসো এবার দেখো সেকেন্ড কোয়েশ্চেন, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। বিভব শক্তি সর্বোচ্চ হবে কোথায়? যখন পেন্ডুলামটা উপরে চলে যাবে, অর্থাৎ বিস্তারে। বিস্তারে বিভব শক্তি হবে সর্বোচ্চ। তাহলে সরণ যখন এর সমান, এই তো সর্বোচ্চ সরণ। তোমার পরে দেখবা আরো একটা প্রশ্ন আছে যে সর্বোচ্চ সরণ আসলে কত? সর্বোচ্চ সরণ মানে কি? বিস্তার। সর্বোচ্চ সরণ মানে কি বলো? বিস্তার। আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো, বিস্তারের একক কি? বিস্তারের একক কি পার মিটার, পার সেন্টিমিটার, নাকি মিটার পার সেকেন্ড? বিস্তারের একক কি বলো দেখি? ওকে, ঠিক আছে, আসো, আমাদের অনেক সময় লেগে যাবে, অনেক প্রশ্ন যে বেগে আগাচ্ছি। আচ্ছা দেখো, এবার সরল ছন্দিত একটা কণার দোলনকাল দেয়া আছে, টি এর মান দেয়া আছে, বলছে হচ্ছে গিয়ে যে ত্বরণ এত, এক্স এর সাথে সম্পর্ক কি? হ্যাঁ, কার এক্স এর সাথে সম্পর্ক? এর। আসো তাহলে আমরা দেখি যে এখানে আমরা জানি যে আমাদের সূত্র যেটা ছিল এই ইকুয়াল আমরা জানি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক? তাহলে ওমেগা ইকুয়াল আমরা আবার জানি 2π/t, এবং এখানে টি এর মান দেয়া হচ্ছে 10 সেকেন্ড। তাহলে ওমেগা ইকুয়াল আমরা লিখতে পারি 2π/10, ঠিক তো? তাহলে এখানে শুধুমাত্র ওমেগার জায়গায় 2π/10টা বসায় দাও, এই যে এখানে এটা বসায় দাও, দিলে দেখবা তোমার অ্যান্সার চলে আসছে a ইকুয়াল মাইনাস 2π/10 হোল স্কোয়ার ইন্টু এক্স। দেখতে পাচ্ছ এই যে এটার মতো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, হ্যাঁ ঠিক আছে, আসো এর পরের প্রশ্ন দেখো। ব্যবকলনীয় সমীকরণ দেয়া আছে, একটা অন্তর্কলন সমীকরণ দেয়া আছে, এখান থেকে কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে। আসো, মিটার মিটার মিটার, থ্যাংক ইউ। আচ্ছা কৌণিক কম্পাঙ্কের একক কি বলো দেখি তাহলে? কৌণিক আরে এখানে তো লেখাই আছে। আচ্ছা শোনো, এই টাইপের ইকুয়েশন যখন দেয়া থাকবে তখন তোমার মেইন টার্গেট হচ্ছে কি? মনে রাখবা মেইন টার্গেট হচ্ছে তোমার এই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটা সহগকে তুমি 1 করবা, সহগকে 1 এ পরিণত করবা। সহগকে কি বানাবা? 1 বানাবা। 1 কিভাবে বানাবো? এখানে আছে কি 4, তাহলে 4 কে কত দিয়ে ভাগ করলে 1 হবে? 4 দিয়ে। তাহলে এটাকেও 4 দিয়ে যদি ভাগ করতে চাও, 100 কি বসে থাকবে? সে তো বলবে আমাকেও ভাগ করো, তাহলে তাকেও তুমি 4 দিয়ে ভাগ করে দিবা।
তখন তোমার ইকুয়েশন আসবে এরকম ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 100কে 4 দিয়ে ভাগ করলে কত আসে 25x ইকুয়াল 0। এবং জানো ইকুয়েশনের এই পার্টটার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। এই পার্টটার নাম কি ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল 25, তাহলে ওমেগার মান আসবে কত 5। ওমেগার একক কি, কৌণিক কম্পাঙ্কের একক কি, রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। কে পারবা বলতে, বলো দেখি ওমেগার মাত্রা কি, কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক মাত্রা কি, কৌণিক বেগ অথবা কৌণিক কম্পাঙ্কের মাত্রা কি, দেখি কে বলতে পারবা আমাকে। সবাই আমার সাথে সাথে বইয়ে এগুলো সলভ করে ফেলো যাদের বইয়ে এখনো পর্যন্ত দাগানো নাই, ঠিক আছে। আচ্ছা, এই বই যে তোমার অ্যাডমিশনের আগে গুছায় রাখলে এটাকে যে তোমাকে কত বড় একটা সাপোর্ট দিবে এখন বুঝবা না, পরে বুঝবা। ওকে, আসো দেখো একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত। ভাইয়া সেকেন্ড দোলক নিয়ে কয়েকটা কথা আগে থেকে বলে দিই যে সেকেন্ড দোলকের মনে রাখবা পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। পর্যায়কাল কত বলো 2 সেকেন্ড। তাহলে পর্যায়কাল মানে কি, পর্যায়কাল মানে হচ্ছে এই একবার গেল এই আবার আসলো, এটা হচ্ছে তার পর্যায়কাল, বুঝছো। মানে একবার গেল আরেকবার আসলো, এটা হচ্ছে পর্যায়কাল। কিন্তু যদি বলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কত সময় লাগে, তখন বলবা 1 সেকেন্ড। তখন বলবা কি 1 সেকেন্ড, পর্যায়কালের অর্ধেক। তাহলে যদি বলে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে, এরকম যদি বলে যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত, তখন বলবা 1 সেকেন্ড। মনে থাকবে এই প্রশ্ন কিন্তু একটু পরে আমরা পাবো। তাহলে এক প্রান্ত থেকে অপর প্রান্ত গেলে কত বলবো, কমেন্ট করো সবাই। এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেলে কত 1 সেকেন্ড। কিন্তু পর্যায়কাল যদি বলে 2 সেকেন্ড। যদি বলে কম্পাঙ্ক কত এফ কত, তাহলে 1/t মানে 1/2 মানে কত 0.5 হার্টজ। তাহলে সেকেন্ড দোলকে সবগুলা রাশি পাততে হবে। এক প্রান্ত থেকে অপর প্রান্ত বললে কয় সেকেন্ড, কমেন্ট করো। পর্যায়কাল বললে 2 সেকেন্ড, কম্পাঙ্ক বললে 0.5 হার্টজ। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য এবং জি এই দুইজন হচ্ছে সমানুপাতিক। 4-5টা ইনফরমেশন আছে, এটা আমি পরে প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ। এবং এখানে দেখো কার্যকর দৈর্ঘ্যের মানটা একটু মুখস্থ রাখবা 0.993 মিটার। 0.993 মিটার, এটা হচ্ছে আমাদের কার্যকর দৈর্ঘ্যের মান। মানটা একটু কমেন্ট করো সবাই, হ্যাঁ এটা আমরা মুখস্থই রাখবো। সবাই কমেন্ট করো 0.993, 0.993। আল্লাহ, কে জানি এসে কমেন্টে অ্যাড দিচ্ছে, কি অবস্থা। আসো ঠিক আছে, এতটুকু পারলাম। তাহলে সবাই কমেন্ট করো যে সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত মিটার এবং এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কতটুকু সময় লাগে। ওকে, আচ্ছা এই দেখো, আসো সর্বোচ্চ বেগ। ভাইয়া সর্বোচ্চ বেগের সূত্র কি আমরা জানি, Vmax ইকুয়াল ওমেগা এ, তাই না বলো, ওমেগা এ। নর্মালি আমাদের বেগের সূত্র কি, বেগের সূত্র হচ্ছে ওমেগা √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা যেখানে পড়েছিলাম যে সাম্যাবস্থানে বেগের মান সর্বোচ্চ হয়, একটু চিন্তা করে দেখো তো, এক্স এর মান যদি আমরা সেখানে 0 বসাই, চিন্তা করে দেখো তো, সাম্যাবস্থায় আমরা জানি এক্স এর মান 0, তাহলে যদি এখানে 0 বসাই দিই তখন এখানে কি থাকে, তখন এখানে থাকে শুধুমাত্র এটুকু ওমেগা √a স্কোয়ার। এটা মানেই তো ওমেগা এ, তাই না। তাহলে এটাই হচ্ছে আমাদের বেগের সর্বোচ্চ মান ওমেগা এ। যদি জিজ্ঞেস করে স্মরণের সর্বোচ্চ মান কত, কি বলবো আমরা, একটু আগেই শিখাইছি, বলো দেখি স্মরণের সর্বোচ্চ মান কত, কি দিয়ে প্রকাশ করবো আমরা স্মরণের সর্বোচ্চ মানকে। ভেরি গুড, কার্যকর দৈর্ঘ্যটা একটু লিখো কমেন্টে, কার্যকর দৈর্ঘ্য কত, কমেন্টে লিখো কার্যকর দৈর্ঘ্য কত। হ্যাঁ, কার্যকর দৈর্ঘ্য কত। আচ্ছা আসো এরপরে যাই আমরা সামনের দিকে। দেখো এই যে কণার ত্বরণ কোন রাশিটির সমানুপাতিক, একটু আগে আমরা পড়ে আসছি, এ সমানুপাতিক হচ্ছে এক্স। হ্যাঁ, এই যে স্মরণের সমানুপাতিক, ঠিক আছে। ওকে, আমরা কিছু দূর এমসিকিউ আগাই, এরপর কেন অভিমুখী হয় এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। আচ্ছা, কিন্তু তোমরা বলো তো স্মরণের কি দিক কেমন ছিল, সমমুখী নাকি বিপরীতমুখী, সমমুখী নাকি বিপরীতমুখী বলো তো। ত্বরণের সাথে স্মরণের সম্পর্ক কেমন, একই দিকে নাকি বিপরীত দিকে। আচ্ছা এবার দেখো যে একটা সরল দোলন গতির ক্ষেত্রে কৌণিক স্মরণের মান কতর বেশি হতে পারে না। ভাইয়া একটু আগে তোমাদের একটা জিনিস বললাম, সেটা হচ্ছে যে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে গতিপথকে কেমন হতে হয়, সরল রেখা। কেমন হতে হয় বলো, সরল রেখা। তার মানে এই যে একটা পেন্ডুলাম সে যে ঘুরবে তার এই ঘোরার জায়গাটা হতে হবে কেমন, এই ঘোরার গতিপথটা হতে হবে কেমন, একদম সরল রেখা, একদম স্ট্রেট সরল রেখা। গোলাকার হইলে হবে, গোলাকার হইলে কি সরল ছন্দিত স্পন্দন হবে, হবে না। তাহলে দেখো এরকম কখন হবে, যখন এই কোণটা অনেক চিপা থাকবে, যখন এই কোণের মানটা থাকবে অনেক কম, সেটা কত 4 ডিগ্রি। এটা মেডিকেলে অলরেডি মনে হয় 10 বার আসছে, বুঝছো, ভালো মতো মুখস্থ করো যে কৌণিক স্মরণ কত বেশি হতে পারবে না, 4 ডিগ্রি। এর বেশি হলে কি হবে, বেশি হলে এটা সরল রেখা থাকবে না, বেশি হলে এটা সরল রেখা থাকবে না, বোঝা গেল। এই জন্য কিন্তু আমরা বলছি সরল ছন্দিত স্পন্দন। তাহলে এটা কত ডিগ্রি, 4 ডিগ্রি। সবাই কমেন্ট করো
কৌণিক সরণ কত বেশি হতে পারবে না? 4 ডিগ্রির বেশি হতে পারবে না। ওকে, একটু আগেই বলে আসলাম সেকেন্ড দোলকের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণ কেমন? সমানুপাতিক। একটু আগে আমরা পড়ে আসলাম এল সমানুপাতিক জি। ওকে, আসো তাহলে কমেন্ট করো সবাই, সেকেন্ড দোলকের পর্যায়কাল কত সেকেন্ড ছিল? সেকেন্ড দোলকের পর্যায়কাল কত সেকেন্ড? উম্মে হাবিবা, থ্যাংক ইউ ভাইয়া। 4 ডিগ্রি, 4 ডিগ্রি, থ্যাংক ইউ। ওকে, আসো। আচ্ছা, এরপরে দেখো এক প্রান্ত থেকে অপর প্রান্ত, মাত্রই পরে আসলাম। এক প্রান্ত থেকে অপর প্রান্ত বললে আমরা কি বলবো? 1 সেকেন্ড। এক প্রান্ত থেকে অপর প্রান্ত বললে কি বলবো? 1 সেকেন্ড। আসো দেখো, ববের ভর বেশি হলে দোলনকালের কি হবে? ভাইয়া আমাদের দোলনকালের যে সূত্র সেটা হচ্ছে এমন, T = 2 পাই √L/g। এই এখানে কোথাও কি ভরের কথা বলা আছে যে ববের ভর এই কোন একটা রাশির মধ্যে? এল এর পরিচয় কি? কার্যকর দৈর্ঘ্য। জি এর পরিচয় কি? অভিকর্ষ ত্বরণ। কোথাও আছে ভর? আছে কোথাও? আছে বলো? নাই। তার মানে এটা আসলে ভরের উপর নির্ভর করে না, অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, কিন্তু তোমার আমার যদি ভর বেশি হয়ে যায়, যেমন আমি আগে অনেক শুকনা ছিলাম, এখন আমি মোটা হয়ে গিয়েছি, এজন্য আমার প্রয়োজনীয়তা পৃথিবী থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু এর বেলায়ও কিন্তু এরকম না। হ্যাঁ, এর বেলায় কিন্তু ওজন বাড়লেও কোনো সমস্যা নেই, অপরিবর্তিতই থাকবে। কত ভালো, তাই না বলো? এখানে দেখো আমাদের দোলনকালের অনুপাত দেয়া আছে 1:2, কার্যকর দৈর্ঘ্যের অনুপাত চাচ্ছে। ভাইয়া এই সম্পর্কই পরীক্ষায় আসে, মেডিকেল পরীক্ষায় শুধুমাত্র এই সম্পর্কগুলাই আসে। দেখো এখান থেকে যদি আমরা টি এর সাথে এল এর সম্পর্ক কি? বর্গমূলের সমানুপাতিক। তাহলে এটাকে যদি আমি স্কয়ার করে দিই, টি স্কয়ার সমানুপাতিক হচ্ছে এল, তাই না? তাহলে দেখো যদি কার্যকর দৈর্ঘ্য দোলনকালের অনুপাত দেয়া আছে 1:2, তাহলে 1:2 যদি এটা থাকে তাহলে এল কি হবে বলো? এল হবে 1:4। কেমন? 1 সেকেন্ড, এই তো আসছে। ওকে, তাহলে দেখো এটা কি হবে? 1:4। কেমন? এটা কিন্তু ইস-টু, বুঝছো? আমি আসলে ছোটকালে এটাকে ইস-টু বলতাম, ইস-টু পিস-টু, নাম শুনছো কখনো? এটা কিন্তু ইস-টু, এটাকে আমাকে একটা ভাইয়া শিখাইছিল, সেখান থেকে আমিও ইস-টু বলি, এটাকে আমি ইস-টু বলতাম। ছোটকালে সবাই পড়ছি না, আমাদের পতাকার অনুপাত কত? 10:6, তাই না? এরকমই তো ছিল মেবি। ওকে, আচ্ছা তাহলে এতটুকু আমরা পারলাম। তাহলে তোমরা একটু কমেন্ট করো যে আমাদের যদি আমি দোলনকাল 4 গুণ করি, আসসালামু আলাইকুম ভাই, যদি আমরা দোলনকাল 4 গুণ করি তাহলে আমাদের কার্যকর দৈর্ঘ্য কত গুণ হবে? ওকে, আসো এরপরে আমরা আমাদের পরের প্রশ্নে যাই। দেখো সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে আমাদের ত্বরণের সমীকরণ কি? এটা হচ্ছে মুখস্থ। এমনিতে দেখো এখানে যে ইকুয়েশন দেয়া আছে, a = -a ω² sin ωt। আমাদের বেগের ইকুয়েশন যেটা ছিল, বুঝছো? বেগ তো আমরা জানি a cos ωt। সো এখান থেকে তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো তখন আবার হচ্ছে ওই যে ইয়া চলে আসে, সাইন চলে আসে, লাগবে না, জাস্ট জেনে রাখো। এরপরে দেখো পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি? আমরা যেটা সূত্র জানি যে ω² = k/m। ওকে, তাহলে এখান থেকে আমাদের দুইটা ইকুয়েশন একটু মনে রাখবা, বুঝছো? একটা হচ্ছে T = 2 পাই √L/g, একটা হচ্ছে এই যে এটা 2 পাই √m/k। ওকে, দুইটা ইকুয়েশন একটু মনে রাখবা। এবং তার সাথে এটা একটু মনে রাখো, কৌণিক বেগের সাথে আমাদের এই যে স্প্রিং ধ্রুবক এবং ভরের যে সম্পর্ক। ধরো দেখবে একটু প্রশ্নে একটু পরে একটা প্রশ্ন আছে যে আমাদের স্প্রিং ধ্রুবককে আমরা কি লিখতে পারি? k = ω²m। ওকে, এটাও কিন্তু লেখা যায়। এই প্রশ্নটা একটু পরেই আছে, দেখবা। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম, m/k। ওকে, এরপরে আসো, এরপরে দেখো বড় বড় কিছু ম্যাথ আছে। একটা সরল দোলন গতি সম্পন্ন একটা কণা দেয়া আছে। এই যে দেখো এই ইকুয়েশনটাকে আমরা যদি মিলাই, আমরা ইকুয়েশন জানি কি? a sin ωt। ওকে, তাহলে দেখো এটার সাথে যদি একে মিলাও তাহলে দেখো এখানে আমাদের বিস্তারের মান কত? √3। এটা হচ্ছে আমাদের বিস্তার। হ্যাঁ, এবং এই যে ওমেগার মান কত দেয়া আছে? দেখো 2 পাই, ওমেগা = 2 পাই। জানতে চাচ্ছে পর্যায়কাল কত? ভাই আমরা তো ওমেগার পরিচয় অলরেডি জানি, ওমেগা মানে কি? 2 পাই/t। 2 পাই/t = যদি 2 পাই হয় তাহলে এটা কাটাকাটি গেল, তাহলে এপাশে 1 এপাশে 1, তাহলে t এর মান কত হবে? 1 সেকেন্ড। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই পর্যায়কাল। তাহলে কণার পর্যায়কাল কত? 1 সেকেন্ড। ওকে, আমি তো আসলে সব ম্যাথ করে দিতে পারবো না, বাট যেগুলো আর কি ইজি এবং মেডিকেল আসার মতো সেগুলো আমরা করছি। আচ্ছা, এরপরে দেখো 1 মিটার দূরে গতিশক্তি বিভব শক্তির অনুপাত কত? এটা একটু মুখস্থ রেখো, কারণ বেশ বড় অঙ্ক, 2:1। এটা তোমাদের ওই যে ইকুয়েশন দিয়ে করতে হবে, হাফ m ω² cos² ωt, অনেক বড়। যাই হোক, তোমাদের একটা জিনিস আমি শিখাইছিলাম যে বিস্তারের মান যদি দেয়া থাকে তাহলে কত দূরত্বে গতিশক্তি আর বিভব শক্তি সমান হয়, সমান হয়। এটার একটা শর্টকাট সূত্র আমি বলেছিলাম এর সাথে সম্পর্কিত। একটু বলো দেখি সূত্রটা কি ছিল? একদম শুরুতে আমরা পড়ছিলাম। আচ্ছা, এবার আসো দেখো
একটা ঘড়িকে আমরা পাহাড়ের চূড়ায় নিয়ে গেলাম, কি ঘটবে? সহজ প্রশ্ন। তো আমরা কি সূত্রটা লিখি, যে আমাদের দোলনকালে যে সূত্র ছিল T=2π√L/g। দেখো আমরা যদি পাহাড়ের চূড়ায় উঠি, তোমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় পড়ছো, পাহাড়ের চূড়ায় উঠলে কিন্তু জি এর মান কমে যায়। তুমি পৃথিবী থেকে উপরে উঠো, নিচে যাও, দুই জায়গায় কিন্তু জি এর মান হ্রাস পাবে, জি এর মান কমে যাবে, তাই না? তাহলে জি এর মান যদি কমে যায় তাহলে আমার টি এর মান বৃদ্ধি পাবে। এবার দেখো টি এর মান বৃদ্ধি পাওয়া মানে কি? মানে হচ্ছে যে আমার যে দোলনটা ছিল, হ্যাঁ, যে ইয়াটা ছিল, পেন্ডুলামটা ছিল, এপাশ থেকে এপাশে যেতে আরো বেশি সময় লাগবে। যদি এভাবে সে যেত আস্তে আস্তে অনেক স্লো যাবে, তাই না, ধীরে যাবে। টি এর মান বাড়া মানে কি? বাড়া মানে হচ্ছে ধীরে চলবে। এবং দেখো যখন তুমি কোনো কিছু ধীরে ধীরে করবা তখন কিন্তু আলটিমেটলি তোমার জীবন থেকে অনেক কিছু হারায় যাবে, ঠিক কিনা? তাহলে দেখো মনে রাখবা, ধীরে চলা মানে হচ্ছে সময় হারানো। ধীরে চলা মানে কি? সময় হারানো। এবং যদি তুমি দ্রুত যাও তখন দেখবা তুমি অনেক কিছু লাভ করে ফেলছো। এই যে তুমি এই সময়টাতে এগুলো পরে জিনিসটাকে একটু গুছায় রাখতেছো, এর জন্য তো তুমি অনেক আগে যাবা, তাই না? ওকে, তাহলে দেখো এখান থেকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে কি হবে? সময় হারাবে, ধীরে চলবে। সেম ভাবে যদি তোমাকে বলতো যে এটাকে নিয়ে আমি এভারেস্টের চূড়ায় চলে গেলাম, তখনও কিন্তু সেম ঘটনাই হতো, সময় হারাবে, ধীরে চলবে। ঠিক আছে? আচ্ছা আসো। এবং যদি আমরা মেরু অঞ্চলে নিয়ে যাই, মেরু অঞ্চলে নিয়ে গেলে কি হবে বলো দেখি? কে পারবা? মেরু অঞ্চলে যদি আমি একটা দোলককে নিয়ে যাই তখন কি পরিবর্তন হবে? তখনও কি ধীরে চলবে নাকি তখন দ্রুত চলবে মেরু অঞ্চলে নিয়ে গেলে? ওকে, আসো আমরা পরের প্রশ্নে যাই। দেখো একটা দোলককে আমি যদি কৃত্রিম উপগ্রহের ভেতরে নিয়ে যাই তখন কি হবে? দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এবং আরেকটা হচ্ছে মহাশূন্য বা চাঁদ, এরকম কথাবার্তা যদি বলা থাকে, মহাশূন্যই ধরো। এই দুটো জায়গায় মনে রাখবা, এই দুইটা জায়গায় জি এর মান হচ্ছে শূন্য। জি এর মান কি? শূন্য। মানে এখানে কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করে না। একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে এবং আরেকটা হচ্ছে মহাশূন্যে। ওকে, তাহলে দেখো যদি জি এর মান শূন্য হয়, আমাদের সূত্র যেটা ছিল T=2π√L/g, তাহলে দেখো নিচের রাশিটা যদি জিরো হয়ে যায় তাহলে 1/0 মানে কি? 1/0 মানে কি? অসীম। তাহলে তখন আমাদের দোলনকালটা হয়ে যাবে অসীম। দোলনকাল কি হয়ে যাবে বলো? অসীম। দেখো এই যে দোলনকাল অসীম হবে, অভিকর্ষ ত্বরণ শূন্য হবে। এবং একটা জিনিস একটু চিন্তা করো, দোলনকাল অসীম মানে কি? যে আমি বললাম যে আমার এই পাশ থেকে ও পাশে যেতে অসীম পরিমাণ সময় লাগবে। তাহলে কি আমি আসলে ওই পাশে কখনো যাব? আমি কি জায়গা থেকে নড়বো বলো? নড়বো না। তার মানে আমি একদম স্থির, তার মানে দোলকটা স্থির থাকবে। তাহলে এখানে আমাদের তিনটা কথাই সত্যি। যে যদি আমরা তাকে এখানে যদি কৃত্রিম উপগ্রহ না দিয়ে এমন দিত যে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া হলো, তখনও কিন্তু আমাদের এমসিকিউ এর আনসারটা সেমই থাকতো। বুঝছো? তাহলে দেখো ত্বরণ শূন্য, দোলনকাল অসীম এবং দোলকটা স্থির থাকবে। তিনটা কথা আমাদের ঠিকঠাক আছে আপাতত। আসো, ওকে, ঠিক আছে। এরপরে দেখো সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোন কণার ক্ষেত্রে, এটা আমি তোমাদেরকে যে শুরুতেই পড়ে আসলাম, যেখানে তোমরা দেখছো, যেখানে আমরা দেখলাম যে আমাদের সাম্যাবস্থানে বেগ থাকবে সর্বোচ্চ, ত্বরণ হবে সর্বনিম্ন, গতিশক্তিও থাকবে সর্বোচ্চ। ওকে, তো এখানে দেখো আমাদের যেটা জানতে চেয়েছে যে বেগ, অবশ্যই বেগ সাম্যাবস্থানে সর্বোচ্চ হবে এবং সরণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেগ হ্রাস পায়, তাই না? এই পয়েন্টটাতে যে বিস্তারে যে কিন্তু বেগ একদম থেমে গেল, জিরো হয়ে গেল, তারপর সে আবার ফিরে আসা শুরু করে। এবং বিস্তারের প্রান্ত বেগও, মানে প্রান্তে কিন্তু একদম বেগ শূন্য হয়ে যায়, তাই না? এই যে প্রান্তে গিয়ে একদম বেগ শূন্য হয়ে গেল, দাঁড়ায় গেল। বেগ যদি থাকতো তাহলে তো এটা পুরো একটা সার্কেল কন্টিনিউ করতো, তা তো করেনি, এখানে গিয়ে আবার ব্যাক আসছে, তার মানে বেগ হয়ে গেছে শূন্য। তোমরা একটু বলবো আমাকে, বিস্তারে ত্বরণ কেমন হয়? বিস্তারে ত্বরণের মান কেমন থাকে, সর্বোচ্চ নাকি সর্বনিম্ন? বিস্তারে ত্বরণের মান আসলে কি, মানে ভাইয়া সামনে বসা তো বুঝছো, মানে ভাইয়ার সামনে কখনো ক্লাস নেই, খুবই নার্ভাস লাগতেছে আসলে। আপনি একটু আসবেন নাকি? আপনি আসলে আমার দেখা যাবে ভিউ হয়ে গেছে। না, অসুবিধা নেই। আচ্ছা, ওকে। ওকে, এরপরে কোশ্চেন। তুমি একটা ভালো জিনিস, আমরা কিন্তু বহুপদী পড়ি না, বহুপদী কিন্তু আসলে বেসিক অনেক ক্লিয়ার করে দেয়, তাই না? মাইক তোমার কাছে না? সমস্যা নেই। আচ্ছা, ওকে। এরপরের প্রশ্ন দেখো যে সরল দোলন গতি এবং বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক আছে। এখানে অনেক কিছু লেখা, এগুলো একটু রিডিং দিও। এবং এই সরল দোলন গতির বৃত্তাকার গতির মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ধরো আমাদের মায়েরা যারা মেশিন ইউজ করতো, তুমি মেশিনের জিনিসটা দেখবা যে মেশিনে কিন্তু
আমরা ধরো হাতে একটা জিনিস ঘুরায়, তাই না? তাহলে এটা হচ্ছে বৃত্তাকার গতি। এবং যখন সেলাইটা পড়ে, সেলাইটা কিন্তু এরকম সরল রেখা বরাবর যায়, আমরা একটু পরে দেখবো। এবং এই সেম টপিকটায় তরঙ্গতেও আছে, ভৌত আলোক বিজ্ঞানেও আছে, বুঝছো? এই জিনিসটা আমার মানে ফিল করতে আর কি ভালো লাগতো, যে বৃত্তাকার গতি এবং দোলন গতি আসলে কিভাবে একসাথে হচ্ছে। হ্যাঁ, তো এটা মেশিন একটা ভালো উদাহরণ। এই তো আমাদের পরের প্রশ্নই চলে আসছে, সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থার মধ্যে দশা পার্থক্য। আচ্ছা, এই জিনিসটা আমি একটু বুঝাই সময় নিয়ে, সবাই একটু মন দিও। মনে করো এখানে আমাদের হচ্ছে, আমরা তরঙ্গটা আঁকবো আর কি, কেমন? দেখো, মনে করো এখান দিয়ে আমার হচ্ছে তরঙ্গটা শুরু হচ্ছে এবং এটা হচ্ছে আমার শেষ বিন্দু। তাহলে এটা হচ্ছে আমার একটা পূর্ণ তরঙ্গ। ওকে, পূর্ণ তরঙ্গ বা একটা পূর্ণ স্পন্দন যাই বলি। তাহলে দেখো পুরা দশাটা মনে রাখবা, এই পুরা দশাটা হচ্ছে 2π। পুরা দশাটা কত? 2π, ঠিক আছে? সেম জিনিসটা ধরো তুমি যদি বৃত্তাকারে, তুমি ত্রিকোণমিতি পড়ছো অবশ্যই। ধরো এই তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, হ্যাঁ, এটা ধরো একটা, এখান থেকে তুমি যাত্রা শুরু করলে, তাহলে এই যে 90, আরো 90, আরো 90, আরো 90, আবার কিন্তু তুমি সেই সেম জায়গায় ফিরে আসছো। এটা এখানেও সেম, যে দশা দিয়ে তুমি যাত্রা শুরু করছিলা আবার কিন্তু সেম জায়গায় ফিরে আসছো। তাহলে পুরোটা হচ্ছে 2π। তাহলে তার অর্ধেক কত হবে? শুধু পাই। তার অর্ধেক কত হবে? π/2। ঠিক। এবার দেখো এই জায়গাগুলোর আমরা কিছু নাম দিতে চাই। যারা এই রেখা বরাবর আছে, যারা এই রেখা বরাবর আছে, এদের সবাইকে বলে সাম্যাবস্থান। কি বলে? বলো, সাম্যাবস্থান। এবং এই যে হাইয়েস্ট পয়েন্টটা, যেটা এই যে পয়েন্টগুলা, এটাকে বলে সর্বোচ্চ অবস্থান বা বিস্তার। সর্বোচ্চ বা বিস্তার, সর্বোচ্চ বা বিস্তার, বুঝছো? তাহলে এখন দেখো তোমার যেটা প্রশ্ন করেছে যে সাম্যাবস্থান এবং সর্বোচ্চ অবস্থান, এটার মাঝখানে দশা পার্থক্য কত? তুমিই বলো, চিত্র দেখে তুমিই বলো, এটুকু কত? π/2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের দশা পার্থক্য। দশা পার্থক্য। যদি পথ পার্থক্য জিজ্ঞেস করে তখন কি করব? দেখো, পথ পার্থক্য জিজ্ঞেস করলে তখন তুমি জাস্ট অন্যভাবে অ্যান্সার দিবা। পথ পার্থক্য বললে পুরা তরঙ্গের একটা, আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। একটা পূর্ণ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে এবার আবার সেম ভাবে অর্ধেক করলে কত হয়? λ/2। তার অর্ধেক করলে কত হয়? λ/4। তাহলে যদি তোমার কাছে কেউ জিজ্ঞেস করে, আমি অ্যান্সার বলবো না, যদি কেউ জিজ্ঞেস করে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ অবস্থান এর মধ্যে দশা পার্থক্য কত, অ্যান্সার কি হবে বলো দেখি? অ্যান্সার কি হবে? সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানের মধ্যে পথ পার্থক্য কত হবে? পথ পার্থক্য। ওকে, আচ্ছা। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু তোমার সবসময় লাগবে। এবং আরো একটা পয়েন্ট তুমি খেয়াল করবা, কখনো বলবে এরকম যে সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করলে তার দশা কত। দেখো, সর্বোচ্চ অবস্থান থেকে যদি সে যাত্রা শুরু করে তখন তার দশা কত হবে? তখনও কিন্তু এই যে π/2। ঠিক আছে, আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আছে, আসো আমরা একটা দিয়ে শুরু করি। এই যে দেখো, সর্বোচ্চ অবস্থান, এই যে সর্বোচ্চ অবস্থান এবং সাম্যাবস্থার মধ্যে দশা পার্থক্য কত? হ্যাঁ, π/2। একটু আগে পড়ে আসলাম। ওকে, ঠিক আছে, তুমি এটা দিয়েও চিন্তা করতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে এখান থেকে এই জায়গাটা দূরত্ব হচ্ছে কত? 90 ডিগ্রি, তাই না? এই যে কোণের মান 90 ডিগ্রি। অনেকভাবেই পড়া যায়, যেভাবে তোমার মনে থাকে, কিন্তু পথ পার্থক্যটাও কিন্তু একবারে পড়ে ফেলো একসাথে। আচ্ছা, এখানে তারপর হচ্ছে আমাদের ম্যাথ আছে আর কি, এই গ্রাফ রিলেটেড, চিত্র রিলেটেড কোনো কিছু এইভাবে আমাদের আসে না। দেখো, পৃথিবীর ব্যাস বরাবর একটা ইন্টারেস্টিং উদাহরণ আছে, দেখবা বইয়ে। হ্যাঁ, এটা সবগুলাই হয়, এটা পর্যাবৃত্ত হয়, স্পন্দন হয়, সরলরৈখিক হয়, বুঝছো? তিনটার মধ্যে পড়ে। ওকে, আসো। এই দেখো, শূন্য দশা বলতে কি বোঝায়? একটু আগে আমি তোমাকে পড়ালাম যে আমাদের এই রেখা বরাবর যারা ছিল সবাই হচ্ছে কি শূন্য দশা, বুঝছো? তাহলে এই যে ধরো 2π, হ্যাঁ, অথবা 4π, এরা সবাই হচ্ছে কি শূন্য দশা। হ্যাঁ, 2π। আবার তুমি যদি এরকম বৃত্তাকারের মধ্যে চিন্তা করো, দেখো এই যে পুরাটা তুমি ঘুরে আসলে আবার কিন্তু সেই সেম জায়গায়, এটা হচ্ছে সেই 2π। তাহলে শূন্য দশা মানে কি? 2π, 4π, হ্যাঁ, এরকম জোড় গুণিতক যদি থাকে পায়ের সাথে, তখন সেটা হচ্ছে কি শূন্য দশা। ওকে, শূন্য দশা। আচ্ছা, তাহলে দেখি তোমাদের আগের জিনিস মনে আছে কিনা। যদি আমি কখনো বলি সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করেছি, তাহলে আমার দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য কত হবে? সবাই বলতেছে ভাইয়া সামনে আসেন। আসেন ভাইয়া। বলতে ক্লাস থেকে চলে যাবে। আসবেন, কিন্তু এখন তো ওরা বেশি মানুষজন যে কয়েকজন আছে, সেটা হচ্ছে যে হঠাৎ করে যাচ্ছিলাম আমাদের অনলাইন যে ক্লাসরুমটা একটু আলাদা জায়গায়, তো আমি একটা কাজে যাচ্ছিলাম, ভাবলাম যে একটু দেখা করে যাই। সারাদিন খুব টায়ার্ড, সকালে অফিস করছি, অফিস করার পরে সেকেন্ড টাইম ব্যাচে ক্লাস নিছি, ঠিক আছে। এরপরে একটু এক ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম, আমার এক পেশেন্ট অসুস্থ, ওখান থেকে ফেরার সময় ভাবলাম যে ঘুরে যাই। তো যাই হোক, তো
ভাইয়ের একটা জিনিস আমার ভালো লাগলো, আমরা যদিও ফিজিক্সে আমরা যারা ইন্টার পড়ছি আমরা কিন্তু বহুপদী পড়ি, কিন্তু অ্যাডমিশনে আমরা অনেক সময় কিন্তু বহুপদীটা পড়ি না। বহুপদী পড়লে কিন্তু বেসিক অনেক ক্লিয়ার হয়, অনেক অবজেক্টিভের অ্যান্সার জানা যায়, ইনফরমেশন। তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে বেসিক ক্লিয়ার করা। এবং আমার মনে হচ্ছে গত 10 বছরে ডিএমসি স্কলার্সের বয়স, আমি দেখেছি যে স্টুডেন্টরা সবচেয়ে কম পারে হচ্ছে ফিজিক্স, আর একটা হচ্ছে ইংরাজি। আমার কাছে মনে হয়েছে বায়োলজি মোটামুটি সবাই পারে, বোটানি কঠিন তারপরে সবাই আয়ত্ত করে ফেলে মোটামুটি, জিওলজি তো সবাই পারে, কারণ কোনো কোচিং সেন্টার কিছু পড়াতে পারুক আর না পারুক, বায়োলজি কিন্তু সকল কোচিং সেন্টার পারে। ফিজিক্স টিচার খুলনাতে ভালো টিচার কিন্তু খুব অভাব, ডিএমসি স্কলারই যারা আছে, এই ছাড়া XYZ কোচিং সেন্টারে কিন্তু আমার জানা মতে ভালো ফিজিক্স টিচার নাই। এবং আমি ব্যক্তিগতভাবে লাবিবের খুব ভক্ত, নটরডেমের স্টুডেন্ট, কারণ আমরা যারা অজপাড়া গায়ের কলেজে পড়েছি তাদের চেয়ে নটরডেমের স্টুডেন্টরা ফিজিক্স এবং ম্যাথে খুব স্ট্রং থাকে কিন্তু, ঠিক আছে, ওদের পড়াশোনার স্টাইলটা আলাদা, এবং এখানে নার্সিংও ভালো হয় নটরডেমে। তো যাই হোক, তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে এই বোর্ড পরীক্ষার আগে, তোমাদের ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষার্থী এখানে, বোর্ড পরীক্ষার আগে যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে এগুলো বুঝে বুঝে সলভ করবা। আমি লাবিব ভাইকে বেশ কয়েকদিন ধরে অনুরোধ করছিলাম, কারণ ও একটা চলতরিতে ভিডিও দিয়েছিল জাস্ট 30 মিনিটে, আমার খুব পছন্দ হয়েছিল। আমি বলছিলাম যে এরকম যদি ভিডিও দেওয়া যায় স্টুডেন্ট উপকৃত হবে, প্রায় 10-12 হাজার ভিউ হয়েছে দেখলাম। তো আমি ওকে রিকোয়েস্ট করেছি যে ফিজিক্সে তুমি 21টা চ্যাপ্টারই দিয়ে দাও এইভাবে। তো যাই হোক, সেই হিসাবে আজকে ওকে অনলাইন ক্লাসটা আমি দিয়েছি, কারণ আলটিমেটলি গত 10 বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুশীলনীর বাইরে থেকে সাধারণত প্রশ্ন আসেনি, একবার একটু কম আসছিল, অনুশীলনীর বাইরে থেকে আসছিল না, তাও 16 মার্কস আসছিল 20-এর মধ্যে, মাত্র 4 মার্ক অনুশীলনীর বাইরে থেকে আসছিল। তো আমি যদি অনুশীলনী একটু বুঝে বুঝে পড়ি এবং লাবিব ভাই যদি আমাকে একটু হেল্প করে যে আমি সব সলভগুলো এভাবে সুন্দরভাবে বুঝাই দেয়, আমার মনে হয় যে ফিজিক্সে 20-এ 20 পাওয়া খুব ইজি, ইনশাল্লাহ আমরা সবাই ভালো করব। এবং এইচএসসি পরীক্ষার আগে বহুপদীগুলো পড়বো, এইচএসসি পরীক্ষার পরেও পড়বো, বহুপদী আমার বেসিক ক্লিয়ার করবে, ঠিক আছে। আর হচ্ছে সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবা। মুনতাসির কমেন্ট করছে, তারপরে ফাইম সিজন বলতেছে যে ভাই আমি লাইভ থেকে চলে যাব, সেজন্য আসলাম। তোমরা সামনে এইচএসসি পরীক্ষা একটু ফোকাস করে পড়ো, আর আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে একটু করার চেষ্টা করবা, কারণ তুমি নিজে একদিন পর্যাবৃত্ত গতি না পড়ে যতটা না শিখবা তার চেয়ে ভাইয়ার ক্লাস করে শিখবা। এবং ভাইয়ার তো এক্সাম বেসড পড়াই, গতকালকে সাইফুর ভাইয়া পড়িয়েছে একদম কিন্তু এক্সাম বেসড, পরীক্ষায় কি আসবে আমরা কিন্তু এক্সাম বেসড পড়াচ্ছি এখন। জানার কিন্তু অনেক কিছু আছে, কিন্তু পরীক্ষায় সব কিছু আসে না, তো আমরা কিন্তু এখন পরীক্ষা বেসড পড়াচ্ছি। তোমরা অনলাইন ক্লাসগুলো করার চেষ্টা করবা, ভাইয়ার কালকেও ক্লাস আছে, কালকেও সবাই উপস্থিত থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অনলাইনে আমার কণ্ঠটা খুব একটা এমনিও ভালো না, সামনাসামনি মোটামুটি শোনা যায়, কিন্তু অনলাইনে আমার কণ্ঠ খুব খারাপ আসে। এবং আমি লাবিব ভাইয়ের কণ্ঠ শুনতেছিলাম এবং বোর্ডে লিখতেছিলাম, আমি ভাইয়ের হাতের লেখা একটু আগে, আমি কিন্তু এই বোর্ডে লিখতে পারি না, অনলাইনে বোর্ডটা হাতের লেখা আমার এমনিও খারাপ, তারপরেও বোর্ডে লেখা খুব খারাপ আসে। ভাইয়া একটু আগে দেখি ছবি আঁকাচ্ছে, দশা পার্থক্য পথ পার্থক্য লিখতেছে, এত সুন্দর মনে হচ্ছে টাইপ করার মতো। তো যাই হোক, তো সবাই ক্লাসটা শেষ করো, আমি হয়তো এখন চলে যাচ্ছি, কিন্তু লাইভ থেকে কেউ যাবা না ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আমরা আবার শুরু করবো, কেমন? হ্যাঁ, বোর্ড সেজান তুমি জিজ্ঞেস করেছো বোর্ড এক্সামে আসে কিনা, তুমি একটু চেক করে দেখো। হ্যাঁ, সবসময় বোর্ডের কোয়েশ্চেন থেকেই ম্যাক্সিমাম জিনিস রিপিট হয়, এবং তোমার মেডিকেলে 20-এ 20 আসে, এর চেয়ে বড় গ্যারান্টি কি লাগবে? ভাই চলে গেছে, আমার আসলে খুবই নার্ভাস লাগতেছিল ভাই, একদম সামনে বসা বুঝে তো। হ্যাঁ, মানে আমারও তো টিচার মানুষ সামনে বসে থাকলে কিন্তু সবসময় মানে আসলে কিছু বলতে গেলেও 2-3 বার ভাবা লাগে, বুঝছো। আর উনি তো অনেক বড় লেভেলের মানুষ, ঠিক আছে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। তাহলে তোমাদের আশা করি মনে আছে যে শূন্য দশা 2 পাই 4 পাই 6 পাই, হ্যাঁ, এরকম জোর সংখ্যক থাকলে দেখবা যে সেটা মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে শূন্য দশা বোঝানো হয়, বুঝছো? ও তাই, থ্যাংক ইউ মারিয়া, আমার হাতের লেখা আরো অনেক সুন্দর। এখানে তো এত ভালো করে আসলে লিখতে পারছি না, কিন্তু একসময় ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা আসো আমরা তাহলে পরের প্রশ্নে যাই। দেখো যে
বারবার কেন স্পন্দিত হয়, এই যে গতি, জড়তা, প্রত্যয়ন বল, এগুলো আর বললাম না, যেগুলোতে ব্যাখ্যার দরকার আমি সেগুলো ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা দেখো, পৃথিবীর কেন্দ্রে যদি নিয়ে যায়, একটু আগেই তোমাকে আমি বলছিলাম যে যদি পৃথিবীর কেন্দ্র অথবা মহাশূন্য বলে, পৃথিবীর কেন্দ্র অথবা মহাশূন্য যদি বলে, তাহলে সেখানে কিন্তু আমাদের জি এর মান হয় কি? শূন্য, তাই না? জি এর মান হয় শূন্য। আর জি এর মান শূন্য হলে আমাদের টি হবে কি? অসীম, কারণ 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। বুঝছো? ঠিক আছে, আসো তাহলে দোলনকাল অসীম মানে কি? সে কি গতিশীল নাকি সে স্থির? বলো দেখি, টি এর মান অসীম বলতে আসলে কি বোঝায়? সে কি গতিশীল নাকি সে স্থির? দেখি তোমাদের আগের পড়া মনে আছে কিনা। আসো, এটা দেখো ভাইয়া, একটা দোলক ভূপৃষ্ঠে 0.75 সেকেন্ডে একবার টিক দেয়। শোনো, একবার টিক দেয়া মানে কি? এটা হচ্ছে হাফ টাইম, যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে 0.75 সেকেন্ডে। তাহলে পর্যায়কাল হবে কিন্তু এর দ্বিগুণ। এটা হচ্ছে টুইস্ট, পর্যায়কাল হবে কি? এর দ্বিগুণ। তাহলে 2 × 0.75 এটা করবা, করলে দেন দেখবা তোমার যে অ্যান্সার আসে ওই পর্যায়কালকে ধরে কার্যকর দৈর্ঘ্য বের করবা। আশা করি পারবা। হ্যাঁ, আমি এখন আর এই ক্যালকুলেশনের মধ্যে যাচ্ছি না, এটা দেখতে বুঝতে পারছো যে এটা আসলে হাতে করা যাবে না। হ্যাঁ, এগুলোর জন্য কিন্তু ক্যালকুলেটর লাগবে। এই সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য আমি তোমাদের একটু আগে মুখস্থ করালাম। সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত ছিল? সব একটু কমেন্ট করো তো, সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত মিটার? সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত মিটার? সবাই একটু কমেন্ট করো। আসো আমরা তাহলে পরের প্রশ্নে যাই। তো পরের প্রশ্নে দেখো যে আমাদের কার্যকর দৈর্ঘ্য যদি 1.96 গুণ করা হয় তখন দোলনকাল কত গুণ হবে? এই প্রশ্নটা হচ্ছে যে তোমার ওই রুট ওভার করে দেখতে হবে আর কি, বুঝছো? মানে ধরো L2 ইকুয়াল লিখবা, খুলজা সিমসিম, L2 কে লিখবা 1.96 × L1। হ্যাঁ, আদি দৈর্ঘ্যের 1.96 গুণ ধরে এরপরে আর কি তুমি আস্তে আস্তে ধরে হিসাব করবা, বুঝছো? আসো দেখি, L2 মানে মনে করো 1.96 × L1, এভাবে সুন্দর করে লিখবা। লিখে তারপরে হচ্ছে যে T2/T1, আমরা জানি টি এর সাথে সম্পর্ক কেমন? রুট ওভারের সম্পর্ক। তার মানে রুট ওভার L2/L1। L2 এর মান আবার আমরা কত দেখলাম? 1.96 × L1 ডিভাইডেড বাই L1। তাহলে এই দুইটা যদি কাটাকাটি করা যায়, রুট ওভার 1.96, এটা করলে সম্ভবত 1.4 আসে, বুঝছো? এটার অ্যান্সার আসে কত বলো? 1.4 খুব সম্ভবত। আমি অ্যান্সার দেখে বললাম আর কি, কারণ 1.4 এর সাথে পরে আমি যেহেতু 2 গুণ করে দিব, কারণ অলরেডি আমার নিচে T1 আছে যেটার মান হচ্ছে কত? 2 সেকেন্ড। তাহলে এটার সাথে এটা গুণ করলে দেন আমার অ্যান্সার আসবে কত? 2.8 সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের মনে আছে কার্যকর দৈর্ঘ্য কমেন্ট করেছো 0.993 মিটার। আব্দুর রহিম, সুমাইয়া, মারিয়া, বৈশাখী, মুনতাসির, জেসিকা, জুই, থ্যাংক ইউ। এই তো তোমরা অনেকে আছো। ওকে, আসো। ভাইয়া চলে যাওয়ার সাথে সাথে অনেকেই চলে গেছে। তোমরা এরকম করে, ঠিক আছে, আমিও তোমাদের মতোই ছিলাম, অসুবিধা নেই, কিন্তু আমাদের কিন্তু আলটিমেটলি পড়তে হবে জিনিসগুলো, বুঝছো? আসো আমরা পড়ি। পড়া ছাড়া জীবনে যে পড়ার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। এটা কোন মুভির ডায়লগ দেখি তোমরা? মুভির নলেজ কেমন পারো? কোন মুভির ডায়লগ বলো দেখি? এটা মনে হয় দেবের মুভি নাকি অন্য কারো? দেখো, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক শুরু থেকে পরে আসছি। সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, তাহলে তার কম্পাঙ্ক হবে কত? 1/2, মানে হচ্ছে 0.5 হার্টজ। 0.5 হার্টজ, বুঝছো? এই যে 0.5 হার্টজ। আচ্ছা আসো, এই যে সরল দোলন গতির আমাদের গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ দেওয়া আছে। দুইটা উদাহরণ এখানে মিলে, একটা হচ্ছে স্প্রিং এর গতি এবং একটা হচ্ছে সরল দোলকের গতি। হ্যাঁ, এরা দুইজন হচ্ছে আমাদের আসলে সরল দোলন গতির উদাহরণ, স্প্রিং এবং সরল দোলক। সরল দোলক যে পেন্ডুলাম, যেটা এমনি ঘুরে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের মনে আছে সরল দোলন গতির ক্ষেত্রে গতিপথটা কেমন থাকে? গোলাকার নাকি চতুর্ভুজাকার? বলো তো। সরল স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন, আওয়ারা, তাই না? জিতের একটা মুভি, জানো না তোমরা? আওয়ারা দেখো না ছোটকালে? আমি তো কতবার যে দেখছি, ওই যে মেয়েটার হচ্ছে ল্যাপটপ নষ্ট হয়ে যায়, বুঝছো? এরপরে ধুমধাম ধুমধাম কিমি টাইপ করে, এরপর বলে যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সিএসসি করেছি, এরপরে দেখা যায় যে সে ঠিক করে দিচ্ছে, এরপর মেয়ে প্রেমে পড়ে যায়, বুঝছো? কি একটা নিয়ম বলো? এত কিছু করলো তাতে প্রেমে পড়লো না, একবার কম্পিউটার ঠিক করে দিচ্ছে উনি প্রেমে পড়ে গেছে। এটাই আসলে পৃথিবীর নিয়ম। আচ্ছা আসো, এর পরের প্রশ্ন দেখো, আমাদের মোটামুটি অর্ধেক প্রশ্ন আশা করি শেষ। এখানে দেখো একটা গতির ইকুয়েশন আমাদের দেয়া আছে যে y ইকুয়াল, কোথায় গেলা? এই যে y ইকুয়াল a সাইন, এই যে y ইকুয়াল, কি ব্যাপার? আচ্ছা এখানে করা আছে, অসুবিধা নেই, একটু দেখো। এই যে এবার আসছে
এটা 10 sin ওমেগা টি, বুঝছো? তাহলে তুমি a sin ওমেগা টির সাথে মিলাবা, মিলালে এখানে দেখবা হচ্ছে গিয়ে যে তোমার ওমেগার মান যেটা দেয়া আছে, ওই যে পর্যায়কালের মান দেয়া আছে হচ্ছে 30 সেকেন্ড, বুঝছো? সেখান থেকে এই যে 2π/t, তো t এর জায়গায় তুমি 30 বসাবা, বসালে দেখবা π/15, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন সর্বোচ্চ বেগ আমরা জানি ওমেগা a হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগ। হ্যাঁ, মানটা বের করে একটু। আচ্ছা বলো তো, সর্বোচ্চ বেগ তো বললাম, সর্বোচ্চ বেগটা কোথায় হয়, সাম্যাবস্থানে নাকি বিস্তারে? বেগের মান সর্বোচ্চ হয় কোথায়, সাম্যাবস্থানে নাকি বিস্তারে? কমেন্ট করো তো সবাই। ও আচ্ছা, এই প্রবলেমটা অনেক ইন্টারেস্টিং এবং তোমরা আমাকে একটু লাস্টে মনে করাই দিও। হ্যাঁ, এখন এটা পড়তে গেলে আমি অনেক টপিক স্কিপ করে যাব। এই যে একটা বল, সেটাকে যদি আমি পানি ফেলাই দিই তখন কি হয়, আপাতত একটু পড়তে পারো বহুপদী যেহেতু, বাট পরে পড়াই দিচ্ছি। এটা দেখো, যে কম্পাঙ্ক 2f করতে হলে এটাও মুখস্থ রাখা ভালো, যে আমাদের দৈর্ঘ্য হ্রাস করে l/4 করতে হবে। হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলো আর কি, মুখস্থ করে ফেলাই বেটার, পরে তোমাকে সাহায্য করবে। তাহলে দেখো, কম্পাঙ্ক দ্বিগুণ করতে হলে মানে সম্পর্ক তো l/4 মনে রাখো আপাতত, এটা ক্যালকুলেশন করতে গেলে ঝামেলায় পড়বা। আসো এখানে দেখে আমাদের আর তেমন কিছু নাই এই দুইটা পেজে। আচ্ছা, এই প্রবলেমটা চিত্র রিলেটেড প্রবলেম, যদিও পরীক্ষায় খুব একটা আসে না, কিন্তু তাও আমি একবার বলে দিই। আচ্ছা, এখানে পি আর কিউ এর মধ্যে দশা পার্থক্য জানতে চেয়েছে, বুঝছো? তো তোমাকে আমি একটু আগে যেটা শিখাইছি সেটা হচ্ছে যে যদি সেটা সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করে তাহলে কিন্তু π/2 থেকে সে শুরু করছে, ঠিক কিনা? সর্বোচ্চ অবস্থান মানে কি, π/2 থেকে সে শুরু করছে, বুঝছো? তো খেয়াল করে দেখো, ধরো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, এই যে এই পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, তাহলে এটুকু হচ্ছে 2π, বুঝছো? আবার এই পাশ থেকে এই পর্যন্ত হচ্ছে দেখো আমাদের আরেকটা তরঙ্গ, এটা হচ্ছে 2π, তাহলে মোট হচ্ছে কত, 4π, মোট হচ্ছে 4π। হ্যাঁ, এটা চিত্র আমি নষ্ট করে ফেলছি, বাট একবার দেখে নিও। হ্যাঁ, এটা হচ্ছে মোট দশা পার্থক্য হচ্ছে 4π। তাহলে একটা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে মোট দশা পার্থক্য কত, কমেন্ট করো তো সবাই। একটা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে দশা পার্থক্য কত? একটা পূর্ণ তরঙ্গ, একটা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে আমাদের দশা পার্থক্য কত? ধরো এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, এটার ক্ষেত্রে আমার মোট দশা পার্থক্য কত হবে? ওকে, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো সাম্যাবস্থায়। থ্যাংক ইউ মুনতাসির, আব্দুর রহিম, আরিফা। ওকে, ঠিক আছে, আসো। আওড়া গানে অনেক আওড়া মুভিতে অনেক ভালো ভালো কিছু গান ছিল। ওকে, এরপরে দেখো, সরল দোলকের সাহায্যে কি কি নির্ণয় করা যায়? মনে রাখবা তিনটা জিনিস, একটা হচ্ছে পাহাড়ের উচ্চতা, হ্যাঁ, একটা হচ্ছে জি এর মান। কি আশ্চর্য, ইয়াল্লাহ, আমি যা যা লিখছি সবই মনে ডিলিট হয়ে গেল রে। আচ্ছা, একটা হচ্ছে পাহাড়ের উচ্চতা, একটা হচ্ছে জি, এবং একটা হচ্ছে সময়। তিনটা জিনিস মনে রাখবা, আমি এখানে লিখি, ওখানে ভয় পাচ্ছি লিখতে। দেখো ওর মাথা গরম হয়ে গেছে আসলে। মনে রাখবা জি পাহাড়ের উচ্চতা, যেহেতু তোমরা আমার হাতের লেখার প্রশংসা করলা, একটু সুন্দর করে লিখি, তাও তো দ্রুত লিখছি। পাহাড়ের উচ্চতা, আর একটা হচ্ছে সময়, সময় গেলে সাধন হবে না। হ্যাঁ, এই জন্য এখন থেকেই পড়াশোনা করো, তাহলে কিন্তু পরে মারা খেয়ে ভূত হয়ে যাবা। তাহলে এরা তিনজন হচ্ছে আমাদের, যাদেরকে আমরা সরল দোলক ব্যবহার করে বের করতে পারি। বোঝা গেল? আমরা পড়বো এখন অনেক কিছু, শীত, গ্রীষ্ম, বর্ষা, এরকম অনেক কিছুই আছে। আসো তাহলে দেখো, সরল দোলকের সাহায্যে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এই তোমাদের মনে আছে বলো তো, আমি যদি পাহাড়ের উপরে উঠাই তখন আমার টি এর মান বাড়ে নাকি কমে? কমেন্ট করো তো সবাই। যদি আমি পাহাড়ে উঠাই তাহলে টি এর মান বাড়ে নাকি কমে? আমরা জানি পাহাড়ে উঠালে জি এর মান কমে যাবে, জি এর মান কমে গেলে টি এর মান কি বাড়বে নাকি হ্রাস পাবে? পূর্ণ তরঙ্গ হচ্ছে বাবা, পূর্ণ তরঙ্গ পাই না স্নিগ্ধা, পূর্ণ তরঙ্গ হচ্ছে 2π ছিল, বুঝছো? পূর্ণ তরঙ্গ দশা হচ্ছে 2π, বুঝছো? ল্যামডা, ল্যামডা হচ্ছে মোট পথ পার্থক্য, কিন্তু দশা পার্থক্য বলে 2π। ঠিক আছে, এই পেজে আমাদের তেমন কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে দেখো এ সাইন ওমেগা টি, সেম একটা প্রবলেম আছে। সেখানে যে তোমার ওমেগার মান কি হবে, ধরো ওমেগা টি, তাই না? তাহলে ওমেগা ইকুয়াল, এটা আসলে এই পেজটা একটু রেজলিউশন হয়ে গেছে, বুঝছো, অন্য পেজগুলোর তুলনায়, এই জন্য এখানে লিখতে একটু ঝামেলা হচ্ছে। ধরো ওমেগা ইকুয়াল কত, 6π। এখানে লিখি, ধরো ওমেগা ইকুয়াল কত, 6π। তাহলে ওমেগা ইকুয়াল আমরা জানি কত, 2π/t। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 6π দিয়ে কাটাকাটি করলে এখানে ধরো 3 চলে আসে। এখানে মেবি অন্য কিছু ছিল কি, 6π না, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আর কি আমাদের মান চলে আসছে হচ্ছে 3 আওয়ার্স। একটু দেখো, কম্পাঙ্কই তো চাইছে, আর তো কিছু চাই না। ওমেগার মান তো চায়, টি এর মান তো চায় নাই, ওমেগার মান চাইছে। আমরা সূত্র কি জানি, ওমেগা ইকুয়াল 2πf ইকুয়াল 6π, বুঝছো? তাহলে এফ এর মান বের করতে চাইলে এটাকে তুমি 3 দিয়ে ভাগ করে দিলেই তো শেষ। এফ এর মান কত, 3।
কম্পাঙ্কের মান হচ্ছে কত 3, বুঝছো? ওকে আসো। ওকে আচ্ছা, এই পেজে আমাদের আর তেমন কোনো প্রবলেম নাই, আমরা এটা দ্রুত দেখে স্কিপ করতে চাই। কারণ এই দেখো একটা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য, হ্যাঁ 99 সেন্টিমিটার, মনে আছে তোমাদের? বলো দেখি। আবার একটু জিজ্ঞেস করি যে আমাদের সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হার্টজ? সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হার্টজ? কমেন্ট করো সবাই, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হার্টজ? আচ্ছা, এরপরে দেখো পর্যায়কাল দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? ভাইয়া আমরা এতক্ষণ ধরে কতবার পড়লাম, তাই না? দেখছো আমার এটা ইয়াটাও চিকুন হয়ে গেছে, যে টি সমানুপাতিক আমাদের কি ছিল? √L, তাই না? তাহলে দৈর্ঘ্য কত গুণ বাড়ালে পর্যায়কাল দ্বিগুণ হবে? চিন্তা করে দেখো, এটা যদি √4 হয় তখনই তো এটা 2 হবে, তাই না? তাহলে যদি 4 গুণ করা হয় তখনই আমাদের পর্যায়কাল দ্বিগুণ, বুঝছো? পর্যায়কাল দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য করতে হবে 4 গুণ। আচ্ছা, তোমরা কি পাহাড়ের এটা কমেন্ট করছিলা? শীত গ্রীষ্ম বর্ষা ফিজিক্সের জন্য? হ্যাঁ, এটা তো পড়তে পারলাম না, থ্যাংক ইউ কমপ্লিমেন্টের জন্য। আচ্ছা আসো আমরা তাহলে সামনের দিকে যাই। এখানে দেখো একটু আগে তোমাদের পরে আসছিলাম, সেকেন্ড দোলকের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কেমন বলো দেখি? সমানুপাতিক, তাই না? এল এবং জি হচ্ছে পরস্পরের সমানুপাতিক, কার্যকর দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণ সমানুপাতিক। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা আর তেমন কিছুই পড়বো না। এটা একটু দেখো যে সর্বোচ্চ সরণ, তোমাদের আমি শুরুতে পড়ানোর সময় বললাম না যে এই প্রশ্নটাও কিন্তু আছে, যে সর্বোচ্চ সরণ কত? সর্বোচ্চ সরণ কোথায় হয়? সাম্যাবস্থায় নাকি বিস্তারে? সর্বোচ্চ সরণ মানে কি? বিস্তার, তাই না? বিস্তারে বিভব শক্তির মান কত হয় বলো তো? বিভব শক্তি কি বিস্তারে 0 নাকি সর্বোচ্চ? বিস্তারে বিভব শক্তির মান কত হয়? ওকে ঠিক আছে, আসো আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। এখানে আমাদের এই যে একটা ওয়েব দেয়া আছে, এটা একটু দেখে করো। আমরা এই প্রশ্নটা মেনলি করবো, মহাকাশে কম্পাঙ্ক কত হবে? ভাই অনেকবার বুঝাইছি, মহাকাশ এবং পৃথিবীর কেন্দ্র, মহাকাশ এবং পৃথিবীর কেন্দ্রে দুইখানে আমাদের জি এর মান হচ্ছে 0। তাহলে জি এর মান যদি 0 হয় আমাদের পর্যায়কাল হবে অসীম, এবং পর্যায়কাল যদি অসীম হয় কম্পাঙ্ক কিন্তু হয়ে যাবে আবার 0, তাই না? কারণ দেখো টি যদি অসীম হয় তাহলে এফ আবার কি 1/∞ মানে তো আবার 0, তাই না? তাহলে আমাদের কম্পাঙ্ক হচ্ছে 0 হার্টজ। কম্পাঙ্ক কত বলো? 0 হার্টজ, বুঝতে পারছো? তাহলে মহাকাশ বলুক, দেখো বলে দিই একবার, শোনো, যদি বলে মহাশূন্য অথবা যদি বলে পৃথিবীর কেন্দ্র, এই দুইটা ক্ষেত্রেই মনে রাখবা জি এর মান 0। জি এর মান যদি 0 হয় তাহলে টি হবে অসীম, টি যদি অসীম হয় সেখান থেকে আমরা আবার লিখতে পারি এফ হবে 0, বুঝছো? কানেক্ট করে পড়বা আর কি, কেমন? তাহলে মহাশূন্য পৃথিবীর কেন্দ্রে কি কি হবে? জি এর মান হচ্ছে 0, জি এর মান যদি 0 হয় পর্যায়কাল হবে অসীম, পর্যায়কাল যদি অসীম হয় কম্পাঙ্ক হবে 0, কারণ এফ ইকুয়াল কি 1/t। ওকে আসো সামনের দিকে যাই আমরা। আচ্ছা তাহলে কম্পাঙ্ক হচ্ছে 0 হার্টজ, বুঝতে পারছি ভাইয়া। সাম্যাবস্থায় সর্বোচ্চ হয় কি বেগ? বলতে বলতে মুখে ব্যথা হয়ে গেছে। সাম্যাবস্থায় সর্বোচ্চ হবে বেগ। তোমরা কি বলেছো যে বিভব শক্তির মান কত? আমি আসছি মাশরাফি, আমি আসছি, কিছুক্ষণ দাঁড়াও। আচ্ছা ঠিক আছে আসো। এইখানে দেখো যে সর্বোচ্চ অবস্থান থেকে যদি শুরু হয় তাহলে আদি দশা কত? আমি যে একটু আগে চিত্র আঁকছিলাম, তোমাদের কি মনে পড়ে আমার সেই চিত্রের কথা? আমার সেই চিত্রের কথা যেখানে আমি চিত্রকে বলেছিলাম বিভিন্ন ধরনের, কোথায় গেল? এই যে আমরা চিত্র আঁকছিলাম, তাই না? মনে আছে তোমাদের? এই যে দেখো, এটা হচ্ছে সেই সর্বোচ্চ অবস্থান। তাহলে সর্বোচ্চ অবস্থানে কি ছিল বলো দেখি? সর্বোচ্চ অবস্থান মানে কি? π/2, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ অবস্থান মানে π/2 থেকে সে আসলে যাত্রা শুরু করছে। তাহলে তার আদি দশা কত? π/2। আদি দশা হচ্ছে কত? π/2। ওকে, বিস্তার দেয়া আছে, কম্পাঙ্ক দেয়া আছে, বেগ কত হবে সুন্দর করে সূত্র দিয়ে মান বসায় বের করে ফেলবা। পারবা, এতটুকু পারবা আশা করা যায়। তোমরা আমার অনেক প্রিয় এবং আশা করি তোমরা এগুলো পারো। এই প্রশ্নটা না মুখস্থ করবা, এটার কোনো এক্সপ্লানেশন ওইভাবে নাই। দেখো যে কম্পাঙ্ক দেয়া আছে ওমেগা, গতিশক্তির পরিবর্তন 2 ওমেগা, মুখস্থ করে ফেলো। গতিশক্তির পরিবর্তন 2 ওমেগা, গতিশক্তির পরিবর্তন 2 ওমেগা। তোমাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম কৌণিক বেগের মাত্রা, তোমরা তো অনেক পারছিলা। হ্যাঁ ফাহিম সেজা, আমি এখন ওইখানেই, তুমি যেখানে কথা বলেছো। তুমি কি আসবা সেজান? তুমি আসলে একটু আসতে পারো, দেখা করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার সাথে এমনি অনেকদিন দেখা হয় না। আচ্ছা এখানে দেখো একটা বস্তুর সরণের ইকুয়েশন দেয়া আছে, a cos ওমেগা টি এবং সামথিং সাইন ওমেগা টি।
সেটা শর্টকাটটা হচ্ছে যে 6 এবং 8 এই দুটাকে স্কোয়ার করে রুট ওভার করে দিবা, বুঝছো? রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করলে যে ভ্যালু আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন? 64 আর 36 মনে হয় 100 আসবে, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 10 মিটার। বুঝছো? ওকে, এবার দেখো তাহলে আমাদের এই যে সর্বোচ্চ গতির শক্তি সমীকরণ, এই যে হাফ, এই যে দেখো আমাদের সর্বোচ্চ এই যে হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগের সূত্র। কি করি বলো তো? কষ্ট দিচ্ছে আমাকে ইচ্ছা করে। ওকে, এই যে m ওমেগা স্কোয়ার a স্কোয়ার, কেমন? আচ্ছা আসো, এরপরে দেখো এখান থেকে আমাদের আর তেমন কিছু নাই। ও তোমরা বলো দেখি, যে এই যে মনে করো আমি একটা দোলক, আমি একটা পেন্ডুলাম, আমি একবার এদিকে যাই একবার এদিকে আসি। এখন আমার নিচে যে ববটা ঝোলানো আছে, এই ববের ভর আমি 3 গুণ বাড়াইলাম, সরি 4 গুণ বাড়াইলাম ববের ভর, তাহলে আমার নিচে এখন 4 গুণ বেশি ঝুলানো। এখন আমার এই পাশে যেতে কত সময় লাগবে? আমার কি সময় বেশি লাগবে নাকি সময় কম লাগবে? বলো দেখি, সময় কি বেশি লাগবে নাকি কম লাগবে? বলতে পারবা যে ববের ভর যদি আমি বৃদ্ধি করি তাহলে কি আমার সময় বেশি লাগবে নাকি কম লাগবে? আচ্ছা আসো, সৈকত কমেন্ট করছে। সৈকত আমার প্রাণের বন্ধু, ছোটকাল মানে আমি যখন। আচ্ছা আসো, এখানে দেখো আমাদের বল ধ্রুবকের একটা ইকুয়েশন দেওয়া আছে, বল ধ্রুবকের 2টা ইকুয়েশন আছে, বুঝছো? এভাবে মনে রাখবে, আমি এভাবে পড়তাম। দেখো খুব মন দিয়ে দেখো, এইভাবে ওমেগা ইকুয়াল, একটা হচ্ছে কে বাই এম, একটা হচ্ছে জি বাই এল, বুঝছো? সেটা আমি এভাবে পড়তাম। দেখো তোমরা জানো যে বার্সেলোনা এখন খুব ভালো ফর্মে আছে, আমি একজন বার্সা ফ্যান আর কি। সেটা এভাবে পড়বা, দেখো কম গোল এভাবে পড়লে মনে থাকবে, বুঝছো? তাহলে ওমেগার মান দেখো, তোমার যদি উল্টায় যাবেই অবশ্যই, আমার উল্টায় তো তোমার উল্টাবে, কোনটা উপরে কোনটা নিচে তুমি ভুলে যাবা, তাহলে এটা একটু মনে রাখো, কম গোল। ঠিক আছে? একটা টিম আছে সাদা কালারের জার্সি, নাম হচ্ছে রিয়াল মাদ্রিদ, তাই না? এই সিজনে 4টা এল ক্লাসিকোতে হেরে গিয়েছে, দেখেছো তোমরা? তাহলে ওরা হচ্ছে কম গোল দেয়, বুঝছো? ওকে, তাহলে কে বাই এম জি বাই এল 2টা ইকুয়েশনই মনে রেখো। এবং এটা কিন্তু ধরো আমি যদি ওমেগা স্কোয়ার লিখতে চাই, খুব বাজে কালার হয়ে গেছে, দেখো যদি আমি ওমেগা স্কোয়ার লিখতে চাই তাহলে আমি লিখতে পারি কি কে বাই এম, তাহলে কে ইকুয়াল আবার কি লিখতে পারি ওমেগা স্কোয়ার এম, ঠিক? ওকে, তাহলে এই ইকুয়েশনটা কিন্তু একটু মনে রেখো। ওকে আসো, ঠিক আছে, বুঝতে পারলাম এতটুকু ভাইজান। এরপরের প্রশ্নটা একটু খেয়াল করো, তাহলে এখানে যে আমাদের সূত্র দেওয়া আছে, তাই না? এই যে এম ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এম ওমেগা স্কোয়ার। আমি একটু দাগাতে হয়তো ভুলে গেছি, এম ওমেগা স্কোয়ার। এরপরে দেখো দোলনকাল 50% বৃদ্ধি করলে কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? এরকম প্রশ্ন অহরহ আসে পরীক্ষায়। দেখো আবার দেখো দোলনকাল 50% বাড়াইছে, বুঝছো? তাহলে দোলনকাল মনে করো আগে ছিল 100%, আগে ছিল 100%, সেখান থেকে আরো 50% বৃদ্ধি করলো, তাহলে মোট কত? 150%, ঠিক কিনা? মোট হচ্ছে কত? 150%। এখন খেয়াল করে দেখো যে আমাদের দোলনকালের সাথে সম্পর্ক কিন্তু, দেখো দোলনকালের সাথে আমাদের কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক কিন্তু বর্গমূলের সমানুপাতিক, তাই না? আমরা জানি টি সমানুপাতিক হচ্ছে রুট ওভার এল, ঠিক তো? তো তখন কি করতে হবে দেখো, তাহলে আমরা যদি এরকম ভাবে লিখতে চাই তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি টি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে এল, তার মানে এটাকে আমাদের স্কোয়ার করতে হবে। তো তুমি 150 হিসাব না করে এটাকে 15 হিসাব করবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে 10 দিয়ে ভাগ করে। তাহলে দেখো এটা যদি আমরা স্কোয়ার করে দিই তখন কত আসে? 225, ঠিক কিনা? 225। এখন দেখো এই জিনিসটা আগে ছিল কত? আগে ছিল 100, আগে ছিল কত? এই সরি, আগে ছিল 100, এখন হলো 225, তাহলে বিয়োগ করলে মোট বৃদ্ধি হলো কত? 125। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? তাহলে যদি 50% বাড়ায় তাহলে বৃদ্ধি পাবে 50%, মোট কিন্তু হবে 225%, কিন্তু বৃদ্ধি পাবে 125%, বুঝছো? ওকে, তার মানে 1.25 গুণ আর কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে কার্যকর দৈর্ঘ্য আমাদের 1.25 গুণ বাড়াতে হবে। সেই প্রবলেম কিন্তু তোমার অন্য কোনো মান দিয়েও দিতে পারে, তাহলে সুন্দর করে দুইটাকে গুণ করবা, সরি যোগ করে দিবা, তারপর সেটাকে রুট করবা, করে 100 থেকে বিয়োগ করবা, করলে যে অ্যান্সার আসবে তাই। ওকে, একটু লেন্দি, বাট ম্যাথগুলো কিন্তু তোমার ধরো গতেও আসে, আবার এমসিকিউতে তো অহরহ হয়ে আসে। ওকে আসো, আমরা মোটামুটি শেষ, আমাদের আর অল্প কিছু প্রশ্ন আছে। ও তোমরা কি বলেছো ববের ভর বাড়ালে কি চেঞ্জ হবে? সেম থাকবে, সেম থাকবে, সেম থাকবে। আচ্ছা আরেকটা প্রশ্ন একটু বলো, যে আমি কি করলাম, মেরু অঞ্চলে গেলাম, মেরু অঞ্চলে গেলে আমার দোলনকাল বাড়বে নাকি হ্রাস পাবে? মেরু অঞ্চলে গেলে
দোলনকাল বাড়বে নাকি হ্রাস পাবে? আচ্ছা দেখো কোনটি দোলন গতির উদাহরণ? এই যে সুরশলাকার গতি হচ্ছে দোলন গতির উদাহরণ। এখানে হাত দিতে ভয় পাচ্ছি। দেখো দৈর্ঘ্য যদি 4 গুণ বাড়ানো হয় দোলনকাল কি হবে? দ্বিগুণ হবে। দোলনকাল হবে দ্বিগুণ। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো এই যে বিস্তার এ এবং সরণ এক্স হলে ত্বরণ কোথায় সর্বনিম্ন হয়? আমরা জানি মাঝখানে সাম্যাবস্থায় ত্বরণ সর্বনিম্ন হয় এবং এই পয়েন্টটা হয় হচ্ছে ত্বরণ সর্বোচ্চ। বুঝছো? আচ্ছা এরপরে দেখো এই যে আমাদের একটা ইকুয়েশন দেয়া আছে, পারবা ম্যাথ। দেখো আমি সূত্র লিখে দিছি, তোমরা জাস্ট ভ্যালুগুলো বসায় করতে পারবা, একদমই সহজ। আচ্ছা এখানে দেখো একটা স্প্রিংকে কেটে 4 টুকরা করা হয়েছে। বুঝছো? এই 4 টুকরা করার এই টাইপের ম্যাথগুলা একটা শর্টকাট দিয়ে মনে রাখবা। সেটা হচ্ছে তোমার দেখবা খেয়াল করে যত গুণ করা হবে, ধরো তোমার আগে একটা স্প্রিং ধ্রুবক তো দেয়া থাকবে। মনে করো তোমার স্প্রিং ধ্রুবকটা দেয়া ছিল হচ্ছে K1, যেটা আগে দেয়া ছিল, এবং কেটে তুমি n গুণ করলা, n গুণ করা হলো কেটে। তাহলে n গুণ যদি করা হয় তাহলে আমাদের পরিবর্তিত স্প্রিং ধ্রুবক হবে, দেখো পরিবর্তিত ধ্রুবক হবে হচ্ছে n ইন্টু K1। মানে তুমি যত গুণ করবা তার সাথে জাস্ট n গুণ করে দিবা। বুঝছো? যত গুণ করবা তার সাথে n গুণ করে দিবা। ওকে, তাহলে যদি আমি 4 গুণ করি, মনে থাকে না এটা চেঞ্জ করতে, যদি আমি 4 গুণ করি তাহলে কি হবে? 4K রেজলিউশন এবং এইচডি ভিডিও হ্রাস পাবে। তাই কি? হ্যাঁ, জি এর মান বাড়বে, জি এর মান বাড়লে টি এর মান হ্রাস পাবে। তার মানে কি ঘড়ি ধীরে চলবে নাকি দ্রুত চলবে? তোমাদের মনে আছে আগের পরে বলো দেখি, ধীরে চলা মানে কি? সময় লাভ করা বা বুঝি যারা ধীরে চলো আমি শুনছো। তাহলে যদি ধীরে চলে তার মানে কি সে সময় লাভ করবে নাকি সে সময় হারাবে? আসো বাকি প্রশ্নগুলো আমরা শেষ করে ফেলি এবং তোমরা, আচ্ছা এখানে দেখছো এই যে আদি দশা, একটু খেয়াল করে দেখো, চিত্র তো আসবে না মেডিকেলে, কিন্তু তারপরে খেয়াল করছো এটা কিন্তু উপর দিয়ে শুরু হয়েছে। দেখছো? খেয়াল করছো? উপর দিয়ে শুরু হয়েছে। বুঝছো? তাহলে এই পয়েন্টটার নাম কি ছিল? π/2। ঠিক মনে আছে তোমাদের? এটা ছিল শূন্য দশা এবং এই যে উপরে গেলে কি π/2। বুঝছো? এবং এই যে সাম্যাবস্থা হচ্ছে আমাদের সেই 2π, তাই না? ঠিক আছে, পারবো আশা করা যায়। তাহলে আদি দশা হচ্ছে π/2। চিত্র দেখে অনেক কিছু আসলে পারা যায়। এই যে এখানে আছে ওই যে দোলক ঘড়ির কথাবার্তা যেটা বললাম। আচ্ছা এখানে একটু দেখো এই যে আমাদের স্প্রিং, আচ্ছা স্প্রিং এর সমবায়, তাহলে বুঝতে পারছো এই যে আল্লাহ আমি উপরে কিছু প্রশ্ন মানে স্কিপ করে ফেলছি না, শিট। এই যে এটা পড়ছিলাম আমরা, সরি, যে 4 টুকরা কলা হলে প্রতি টুকরা স্প্রিং ধ্রুবক কি হবে? 4 গুণ হবে, তাই না? মাত্রই বললাম 4 গুণ হবে। বুঝছো? এরপর কৌণিক কম্পাঙ্কের মাত্রা, শুরুতেই আমি বলে আসছি এটা কৌণিক কম্পাঙ্ক মানে কি? রেডিয়ান পার সেকেন্ড, তাই না? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দেখো সুন্দর একটা একক, রেডিয়ান পার সেকেন্ড। ভাইয়া একবার বলে দিই, এটা হচ্ছে আমাদের ফিজিক্সের প্রথম অধ্যায়ের পড়া। বুঝছো? দেখো মনে রাখবা, রেডিয়ান হচ্ছে দ্বিমাত্রিক কোণের একক। কি বলেছি? দ্বিমাত্রিক কোণের একক, দ্বিমাত্রিক 2D। হ্যাঁ, এবং যদি কখনো বলে ত্রিমাত্রিক কোণের একক কি, কে পারবা? কমেন্ট করো তো, ত্রিমাত্রিক কোণের একক কি? কে পারবা? কেউ কি পারবা? তাহলে এখানে তো এর কোনো মাত্রা নেই। বুঝছো? কোণের কোনোদিন কোনো মাত্রা থাকে না, কোণের কোনো মাত্রা নাই। হ্যাঁ, তাহলে যেটা আছে পার সেকেন্ড, এটাকে আমি কি লিখতে পারি? T−1, T−1। বুঝছো? তাহলে দেখবা যে ওর সামনে আসলে সবগুলোর মাত্রা দেখো 000 দেয়, যে 000। বুঝছো? তাহলে এই যে T−1 এটাই হচ্ছে মাত্রা। আচ্ছা এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন আমাদের নাই। আমরা দেখো স্প্রিংটা একটু শিখতে চাই। এই যে স্প্রিং এর ক্ষেত্রে এখানে আমাদের যে সূত্রটা ছিল, বুঝছো? ধরো তুমি টি এর জন্য যে সূত্রটা লিখছো, এফ এর জন্য অবভিয়াসলি সেটা উল্টাই লিখতে হবে, ঠিক কিনা? ধরো টি এর জন্য তুমি কি লিখতা? 2π√m/k, তাই না? এবং এখানে খেয়াল করো, এখানে তোমার লিখতে হবে হচ্ছে এফ এর সম্পর্ক। তখন তোমার কি হবে? জাস্ট জিনিসটা উল্টায় যাবে। বুঝছো? এফ এর সময় একটু সম্পর্কটা জাস্ট উল্টায় যাবে। এটা হয়ে যাবে 1/2π, এটা উল্টা হয়ে যাবে k/m। ঠিক আছে? তাহলে এই যে দেখো, এই যে আমাদের নিচে, তো এটা তো একটা স্প্রিং সমান্তরাল সমবায়। তোমরা জানো কি না যে স্প্রিং এর সমান্তরাল সমবায় মানে কিন্তু আমাদের রোধের শ্রেণী সমবায়ের মতো। বুঝছো? স্প্রিং আর ধারক হচ্ছে সেম, সমান্তরালে থাকলে ডিরেক্ট যোগ করে দিতে হয়। তাহলে তুমি K1 আর K2 যোগ করে দিবা, যোগ করে দিলে আমাদের এই যে K1 + K2 চলে আসছে। আচ্ছা আরেকটা প্রশ্ন বলো দেখি, মনে করো আমি এই যে স্প্রিংটা আমার কাছে ছিল, স্প্রিং ধ্রুবক K2, এটাকে আমি 3 গুণ করছি, কেটে 3 টুকরা করলাম। 3 টুকরা করলে আমার এখন পরিবর্তিত স্প্রিং ধ্রুবক কত হবে? 3 টুকরা করলে পরিবর্তিত স্প্রিং ধ্রুবক কত হবে? সবাই একটু কমেন্ট করো দেখি। আচ্ছা
আচ্ছা, আমাদের এই তো মোটামুটি পড়া শেষ। আমরা লাস্টে একটুখানি জাস্ট ওই ববের জিনিসটা এক্সপ্লেন করবো, ওটা করলে আমাদের পড়া শেষ। দেখো, সরল ছন্দিত গতি সম্পন্ন কোনো কণার ক্ষেত্রে যে বিভব শক্তি সূত্র দেওয়া আছে সাইনে, গতিশক্তি কজে, হ্যাঁ, এবং মোট শক্তি হচ্ছে সমানুপাতিক a স্কয়ার। মোট শক্তি কত ভাইয়া? মোট শক্তি হচ্ছে সবসময় হাফ কে a স্কয়ার, তাই না? হাফ কে a স্কয়ার, এটাই হচ্ছে আমাদের সেই মোট শক্তি। কেমন? মোট শক্তি হাফ কে স্কয়ার। ওকে, স্মরণের সাথে আমাদের বিস্তারের সম্পর্ক কেমন? শক্তির সাথে সম্পর্ক কেমন? বর্গের সমানুপাতিক। কি সমানুপাতিক? হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। বুঝছো? ঠিক আছে, অনেকগুলা গোল্লা দিয়েছি। স্টেরেডিয়ান, থ্যাংক ইউ। আরে আল্লাহ, তোমরা সবই পারো ইনশাআল্লাহ। পিডিএফ যারা চাও, ও আচ্ছা, তোমরা তাহলে আশা করি তোমরা বইয়ের পাশে আমরা যতগুলো অ্যান্সার লিখেছি, যতটুকু ব্যাখ্যা দিয়েছি, আশা করি তোমরা বইয়ে লিখেছো। যদি কেউ না লিখে থাকো তাহলে ভিডিওটা দেখে লিখে গ্রুপে পোস্ট দিও, আমি খুবই খুশি হব। এবং অবশ্যই আমার সাথে দেখা হলে আমি অবশ্যই তোমাদের আইসক্রিম খাবো। আসো, আমরা তাহলে লাস্ট একটা প্রশ্ন ছিল আমাদের, হ্যাঁ, যে একটা ববের ভেতর থেকে যদি তুমি একবার এরকম বলা যে, দেখো শুনো, সিচুয়েশনটা একটু চিন্তা করো। মনে করো এটা হচ্ছে একটু নিচে আর কি, মনে করো এটা হচ্ছে তোমার সেই পেন্ডুলাম, বুঝছো? তো পেন্ডুলামে এইখানে হচ্ছে তোমার সেই ববটা রাখা, ঠিক আছে? তো ববের মধ্যে অবশ্যই পানি থাকবে, তাহলে এটা হচ্ছে এরকম পানি ভরা বব, ঠিক আছে? তো দেখো একটা বব গোলাকার, হ্যাঁ, তার ভিতরে যদি পানি ভরা থাকে তাহলে এই কিন্তু তার ভর কেন্দ্র। এটা কি? তার সেন্টার অফ গ্র্যাভিটি না, ভর কেন্দ্র। এটাই হচ্ছে তার ভর কেন্দ্র। এখন দেখো, আমরা যখন এটার কার্যকর দৈর্ঘ্য হিসাব করি, আমরা যে সূত্র পড়েছি যে টি ইকুয়াল 2π√L/g, এই এল এর পরিচয়টা কি ছিল বলো দেখি? এল কিন্তু কার্যকর দৈর্ঘ্য। এল কি? কার্যকর দৈর্ঘ্য, ঠিক আছে? কার্যকর দৈর্ঘ্য। তো এই কার্যকর দৈর্ঘ্যের পরিচয়টা কি জানো? পরিচয় হচ্ছে এই দৈর্ঘ্যটা তো তুমি নিবাই, দড়ির দৈর্ঘ্য তো তুমি নিবাই, তার সাথে এর যে তোমার ভর কেন্দ্রের যে দূরত্ব, এটাও নিতে হবে। এটাকে আমি পরিচয় দিলাম আর। বুঝছো? এতটুকু বুঝলাম আমরা? এটুকু ক্লিয়ার? হ্যাঁ, তপন স্যারের বই লিখলেও পাবা, বাট আমি তো এখন ইসাক স্যারের বই সলভ করে দিলাম। এটার সাথে মিলায় যদি তপন লিখতে পারো তাহলে তো ভালো, বাট ইসাক লিখলে মোর প্রিফারেবল, কারণ মেডিকেলে আমরা ইসাক স্যারের বই পড়াই, টেক্সট বই, বুঝছো? আচ্ছা, এবার করেছে কি, ববের ভেতর থেকে সব পানি বের করে দিছে। কি আশ্চর্যজনক কথা! এই পানি সব বের হয়ে গেল। সব বের হয় নাই, মনে করো অর্ধেক বের হয়েছে। তাহলে তখন একটু চিন্তা করে দেখো, মনে করো এটা হচ্ছে তোমার সেই বব, এবং তোমার পানি কি হয়েছে? অর্ধেক হয়ে গেছে। এই মনে করো পানি। এখন একটু চিন্তা করে দেখো, আগে যেখানে ভরকেন্দ্র ছিল, ভরকেন্দ্রটা অবশ্যই একটু নিচে নেমে আসবে, আসবে কিনা? এ ব্যাপারে কি তোমরা একমত যে ভরকেন্দ্র একটু নিচে চলে আসবে? উচিত, আশা অবশ্যই উচিত। তাহলে তখন কিন্তু আমার এই দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে কার্যকর দৈর্ঘ্য এবং ভরকেন্দ্রের দূরত্ব L+R কিন্তু এখন বেড়ে গেল, আগেরটার তুলনায় দূরত্বটা কিন্তু বেড়ে গেল। যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের টি এর মানটাও বেড়ে যাবে, ঠিক না? কারণ এল এর সাথে তো এটা সমানুপাতিক সম্পর্ক, তাহলে তখন কিন্তু আমার টি এর মানটা বেড়ে যাবে। তাহলে যদি টি এর মান বেড়ে যায়, এটা আসলে কি বোঝায়? যে ধীরে চলবে। টি এর মান বাড়া মানে কি? ধীরে চলবে, ধীরে 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 ধীরে, ঠিক আছে? তার মানে যখন সে পানি শূন্য হতে থাকলো তখন সে ধীরে চললো, কিন্তু একটা মোমেন্টে কি হয়েছে বলতো? এই বব থেকে সমস্ত পানি বের হয়ে গেছে, তখন সে একটা খালি বব হয়ে গেছে, যে ববের মধ্যে আসলে কোনো পানিই নাই। তাহলে যদি পানি না থাকে তখন কিন্তু ভারকেন্দ্র আবার সেই আগের জায়গায় চলে আসবে। তখন ভারকেন্দ্র কি হবে? আবার সেই আগের জায়গায় চলে আসবে, বুঝছো? তাহলে তখন কি হবে বলতো? তখন আবার কিন্তু L+R সে আগের মতো হয়ে গেল। তাহলে এখানে যাচ্ছিল তার চেয়ে তো কমে গেছে, তার চেয়ে কমে গেছে না? তাহলে তার চেয়ে যদি কমে যায় তখন আবার আমার টি এর মানটা কিন্তু বৃদ্ধি পাবে, সরি টি এর মানটাও কমে যাবে, ভুল বললাম, টি এর মানটাও কমে যাবে। তাহলে টি এর মান যদি কমে যায় তখন কি বোঝায়? যে জিনিসটা দ্রুত চলবে, বুঝছো? জিনিসটা আবার দ্রুত চলবে। তাহলে দুইটা কথা বলছি, একটা হচ্ছে যে প্রথম যখন সেখান থেকে পানি আস্তে আস্তে পড়তে থাকবে, তাহলে প্রথমে চলবে ধীরে এবং পরে সেটা চলবে কি? দ্রুত, বুঝছো? কারণ পানি পড়ে গেছে তো তখন আবার ভরকেন্দ্র আগের জায়গায় চলে গেছে। ওকে, এই প্রবলেমটা অনেক ইন্টারেস্টিং। তাহলে আরেকবার একটুখানি বলে দিই, দেখো খেয়াল করো, যে প্রথমে তোমার কাছে একটা পানি ভর্তি বব ছিল, পরবর্তীতে দেখা গেলো যে আমরা কার্যকর দৈর্ঘ্য হিসাব করি কিভাবে? মোট দড়ির দৈর্ঘ্য নিই এবং দেন ভারকেন্দ্র দূরত্বটুকু নিই। তো পরে দেখা গেল কি, যে এখান থেকে যখন পানিটা বের হয়ে গেল তখন ভরকেন্দ্র আরেকটু নিচে চলে আসলে আমার কার্যকর দৈর্ঘ্য বেড়ে গেল। কার্যকর দৈর্ঘ্য যখন বাড়ছে তার সাথে সাথে আমার পর্যায়কালটাও বৃদ্ধি পাবে, এবং পর্যায়কাল বেড়ে যাওয়া মানে কি? মানে হচ্ছে যে জিনিসটা ধীরে ধীরে চলবে। এবং সেকেন্ডলি যখন পানি সব বের হয়ে গেল তখন ভরকেন্দ্র আবার আগের জায়গায় চলে গেল, তখন কিন্তু মানটা যেহেতু কমে গেল, মানে আমাদের দূরত্বের মানটা যেহেতু কমে গেল, তাহলে টি এর মানও কমে যাবে এবং পর্যায়কাল কমে যাওয়া মানে হচ্ছে সেটা দ্রুত চলবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই প্রশ্নের অ্যান্সার।
দেখি আমরা কোন প্রশ্নটা যেন ছিল, একটুখানি সময় দাও। একটা প্রশ্ন আমরা স্কিপ করে এসেছিলাম। এই যে এই যে এই যে এই যে এই যে খেয়াল করো, 39 নম্বর প্রশ্ন, যে একটা সরল দোলকের ফাঁপা ববকে তরল দ্বারা পূর্ণ করলে যদি তলায় ছোট ছিদ্র করে দিলে ফোটায় ফোটায় পড়তে থাকে তখন দোলক কি হবে? তাহলে আমরা বুঝলাম যে প্রথমে ধীরে এবং পরে দ্রুত চলবে, এটা ঠিক আছে, এবং ভার কেন্দ্র কি কেন্দ্র থেকে আস্তে আস্তে নিচে নামতে থাকবে। বুঝতে পারছো এখন? পারবা? তাহলে এই যে 1 আর 3 হচ্ছে অ্যান্সার। তাহলে তোমাদের কাজ হচ্ছে বইটা একটু রেডি করে ফেলা। হ্যাঁ, যত বেশি অধ্যায় তুমি পরীক্ষার আগে শেষ করতে পারবা তত বেশি তোমার জন্য ভালো। এবং কালকে কিন্তু আমরা শর্ট সিলেবাসের বাইরের অনেক টপিক পড়বো। হ্যাঁ, তো সেই টপিকগুলোও তোমরা আসলে খুব মন দিয়ে পড়ে আসবে আশা করছি, এবং এইগুলো বাসায় বসে অবশ্যই সলভ করে গ্রুপে ছবি আপলোড করে দিও। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।